এই দুনিয়াকে ভয় নয়, বরং তোমার টান আর তোমার তেজ সূর্যের মতন এমন হবে যাতে পুরো দুনিয়াকে নিজের চারিদিকে ঘোরাতে পারো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আবার ফিরে আসলাম তোমাদের জন্য ক্লাস 11দের ফিজিক্সের টপিক নিয়ে, যেটা তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে বলা চলে এটা কেবলমাত্র একটা ইউনিটকে কভার করে, সেটা হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টার। খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য এটা, এবং আজকে মেনলি কনসেপ্ট ক্লাস হবে, এবং আজকের আমি অনেকটা কভার করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, মহাকর্ষ থেকে কিন্তু খুব ভালো রকমের প্রশ্ন আসে। জয়েন্ট বলো বা তুমি 11-12 বলো, মহাকর্ষ একটা দুর্দান্ত টপিক। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকে টপিকটাকে স্টার্ট করা যাক। আমার নাম সোমনাথ নস্কর, তোমরা দেখছো তোমাদের বিউটিফুল প্রিয় চ্যানেল যার নাম সোমস ক্লাসরুম। তো চলো কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করছি মহাকর্ষ দিয়ে। দেখো, সবার আগে বলছি মহাকর্ষ জিনিসটাকে একটুখানি ভালো করে মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। দেখো, এই মহাবিশ্বের যে কোনো বস্তুকণা বা যে কোনো বস্তু পরস্পরকে একটা নির্দিষ্ট বল দ্বারা এরা পরস্পরকে আকর্ষণ করে। এই বলটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। এবার কেন আকর্ষণ করলে আমরা অনুভব করতে পারি না সেটা আমরা তোমাদেরকে এখানে বলবো। ধরো এই যে দুটো পেন আমার কাছে হাতে রয়েছে, এই দুটো পেন কিন্তু পরস্পরকে অতি ক্ষুদ্র বল দ্বারা আকর্ষণ করছে, যেটা হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা বস্তুকণার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, যে বলটা আমরা অনুভব করতে পারি না। কেন পারি না সেটা আমি ডিটেলসে ডিসকাশন করব, কিন্তু এই যে বলটার জন্য এই মহাবিশ্বের যে কোনো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করছে, বা তুমি বলতে পারো যে তোমার এই পৃথিবী সূর্য পরস্পরকে আকর্ষণ করছে, বা চন্দ্র, ঠিক আছে, চন্দ্রের চারিদিকে, চন্দ্র যেরকম পৃথিবীর চারিদিকে ঘুরছে, বা পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কোন বলের জন্য ঘুরছে? অবশ্যই মহাকর্ষ বলের জন্য। তো এই মহাকর্ষ বলটা কি আজকে আমরা ডিটেলসে এই ভিডিওর মধ্যে স্টার্ট করব। তাহলে ফার্স্টে ডেফিনেশন, যেটা তোমাদের পরীক্ষার জন্য আসে না তাও জাস্ট লিখে রাখতে পারো, যে এই মহাবিশ্বের যে কোনো বস্তুকণা পরস্পরকে একটি নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে, এই বলকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। যেখান থেকে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন আসবে এবং যেখান থেকে তোমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। কি বললাম? নিউটনের মহাকর্ষ সূত্র। এখান থেকে তোমাদের চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রতে কি বলছে? এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণা তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডেফিনেশনটা আমি বললাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়নি, এবার ক্লিয়ার করাবো। কি বলছে ভালো করে পড়ো। মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা, দুটো বস্তু আছে মহাবিশ্বের, যে কোনো দুটো বস্তুকণা, দুটো বস্তু, তাহলে আমি ধরলাম এইখানে একটা বস্তু রয়েছে আর এখানে আর একটা বস্তু রয়েছে, দুটো বস্তু রয়েছে। ঠিক আছে, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা তাদের সংযোজী সরলরেখা বরাবর, সংযোজী সরলরেখাটা কোথা থেকে টানতে হবে? অবশ্যই তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর। এখানে লিখবে কেন্দ্র দুটির সংযোগী সরলরেখা বরাবর, একটু গন্ডগোল আছে, কেন্দ্র দুটির। ঠিক আছে, কেন্দ্র দুটির, কেন্দ্র যে দুটো, এই একটা কেন্দ্র আর এই একটা কেন্দ্র, এই কেন্দ্র দুটোর সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে, বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর ধরে নিলাম আমি m1, এই বস্তুটার ভর আমি ধরে নিলাম m2। তাহলে m1 ভরের একটা বস্তু আছে, m2 ভরের একটা বস্তু আছে। দুটো বস্তু তাদের এই কেন্দ্রদ্বয়ের এই যে সংযোগ সরলরেখাটা আমি টেনেছি, এই সরলরেখা বরাবর এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ বলের মানটাকে আমরা ধরছি হচ্ছে f। এই আকর্ষণ বলের মানটা সমানুপাতিক হবে কার সাথে? এই বস্তুটার যা ভর m1, এই বস্তুটার যা ভর m2, এদের গুণফলের সাথে। মানে m1 আর m2-র গুণফলের সাথে এদের আকর্ষণ বলটা Fটা হবে হচ্ছে সমানুপাতিক। প্রথম কথা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে Fটা কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে এর যা ভর m1, এর যা ভর m2, এদের দুজনের গুণফলের সাথে আকর্ষণ বলটা হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি বলা হচ্ছে? এদের মধ্যবর্তী যা দূরত্ব হবে, ধরে নিলাম এই যে বস্তুটা রয়েছে, এর ভর m1 আর এর ভর m2, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব, মানে এইখান থেকে স্টার্ট করে এইখান, এটা মনে করো a পয়েন্ট, এটা মনে করো b পয়েন্ট, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা ধরে নিলাম হচ্ছে 8 ডিস্টেন্স দূরে রয়েছে। এরা কত ডিস্টেন্স দূরে রয়েছে ভাই? 8 ডিস্টেন্স দূরে রয়েছে। তো দেখো, এরা ধরে নিলাম এইখান থেকে সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে ধরলাম এইখান থেকে এইটুকু, এই এ সেন্টার আর বি সেন্টার, এই দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 8 ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে আকর্ষণ বলটা কি হবে?
এদের দূরত্বের বর্গের সাথে কি হবে ব্যস্তানুপাতিক হবে। তাহলে এফ সমানুপাতিক কি হবে এফ সমানুপাতিক হবে 1/r²। যেহেতু এটা দেখো ব্যস্তানুপাতিক সেই জন্য 1/r² আকারে লিখেছি। যদি শুধু সমানুপাতিক বলা থাকতো তাহলে এরকম m1 m2টাকে যেরকম লিখেছিলাম সোজাসুজি সেরকম লিখতাম। যেহেতু ব্যস্তানুপাতিক বলা আছে 1/r² আকারে লিখেছি, তাহলে দুটো ইকুয়েশন আমি এখান থেকে বানাতে পারলাম। এফ সমানুপাতিক m1 m2, 2 নম্বর সমীকরণ আমি এখান থেকে বানাতে পারলাম এফ সমানুপাতিক 1/r²। তাহলে কি বললাম, দুটো বস্তুর যে ভরের যে গুণফল সেই ভরের গুণফলের সাথে আকর্ষণ বলটা সমানুপাতিক, এবং বস্তুটার মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের সাথে দূরত্বের বর্গের সাথে এটা কিভাবে রয়েছে দেখো ব্যস্তানুপাতে রয়েছে। আকর্ষণ বলটা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতে রয়েছে। এবার দেখো এই জিনিসটাকে একটুখানি লজিক্যালি বোঝা যাক, ঠিক আছে। মনে করো এটা একটা চুম্বক, ঠিক আছে, আর এইখানে আমার হাতে এই আর একটা চুম্বক রয়েছে, দুটো চুম্বক রয়েছে। একটা কথা সিম্পল বলো, এই চুম্বকটা যা মানে পাওয়ারফুল চুম্বক, বিশাল ভরের চুম্বক, এই চুম্বক একটা বিশাল পাওয়ারফুল চুম্বক। দুটো যদি আমার হাতে দুটো পাওয়ারফুল চুম্বক থাকে, তোমরা বলবে এই জিনিসটা, দুটো পাওয়ারফুল চুম্বক থাকে, দুটো বেশি ভরের চুম্বক থাকে, তাহলে চুম্বকটা বেশি আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে, নাকি চুম্বক দুটো যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় লো পাওয়ারের চুম্বক থাকে তাহলে তারা বেশি আকর্ষণ করবে? সিম্পল লজিক ভাই, যারা একটুকু সেন্স রাখো তারা এইটুকু বলতে পারবে, যদি দুটো ভরের চুম্বক হয়, যদি দুটো পাওয়ারফুল চুম্বক হয় তাহলে এরা বেশি বল দ্বারা আকর্ষণ করবে। মানে যত ভর এদের বাড়বে তত আকর্ষণ বল তত কি হবে বাড়বে। সেই জন্য দুটো ভরের গুণফলের সাথে আকর্ষণ বলটা ডাইরেক্ট সমানুপাতিক লিখে দিয়েছি। চুম্বকের ক্ষেত্রে যেরকম গল্পটা সেটাকে রিপ্লেস করে দাও হচ্ছে দুটো ভরের বস্তু দিয়ে রিপ্লেস করে দাও, m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তু দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে আমি কি বললাম, দুটো যদি চুম্বক থাকতো, দুটো যদি পাওয়ারফুল চুম্বক হতো, ওই দুটো পাওয়ারফুল চুম্বক যত বেশি পাওয়ারফুল হবে তত এরা বেশি বল দ্বারা আকর্ষণ করবে। ঠিক সেরকম ভাবে দুটো যদি বেশি ভরের বস্তু হয়, দুটো যদি খুব বেশি ভরের বস্তু হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেই আকর্ষণ বলটা বেশি হবে। এক্সাম্পল হিসেবে পৃথিবী আর সূর্যের মধ্যে আকর্ষণ বলটার কথা তুমি চিন্তা করো। পৃথিবীর ভর বিরাট, সূর্যের ভর বিরাট, এই দুটো বিশাল ভরের বস্তু মধ্যে আকর্ষণ বল এতটাই বেশি যে সূর্য আর পৃথিবী পরস্পরকে টেনে রেখে দিয়েছে। সূর্যের চারিদিকে পৃথিবী একটা সেন্টার করে ঘুরতে পারছে। কারণটা কি, যদি আজকের পৃথিবীর ভর বিশাল আর সূর্যের ভর যদি বিশাল না হতো তাহলে আকর্ষণ বলটাও কিন্তু কম হতো। আর তাহলে এত পৃথিবী কি হতো, পৃথিবী তাহলে সূর্যের সাথে আকর্ষণ বলে কিন্তু থাকতে পারতো না এবং সূর্যের চারিদিকে ঘুরতে পারতো না, ছিটকে চলে যেত। কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে যত ভর বেশি হবে তত আকর্ষণ বল বেশি হবে। ঠিক চুম্বকের মতো ব্যাপারটা, যত বেশি মানে বড় পাওয়ারফুল চুম্বক হবে তত তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে। সিম্পল লজিক ভাই, আশা করি এতটা পর্যন্ত কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সেকেন্ড কথা আমি বলি, মনে করো এই একটা চুম্বক আছে, এই একটা চুম্বক আছে, চুম্বক দুটোকে কাছাকাছি রাখলে এরা বেশি আকর্ষণ করবে, নাকি অনেক দূরে নিয়ে চলে গেলাম চুম্বক দুটোকে অনেক দূরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, তাহলে এরা বেশি আকর্ষণ করবে? সোজা কথা, যত দূরত্ব কমবে, যত দূরত্ব কমছে আকর্ষণ বল তত বাড়ছে। দূরত্ব কমছে, ভালো করে বোঝো, দূরত্বটা কমছে আকর্ষণ বলটা বাড়ছে, দূরত্বটা কমছে আকর্ষণ বল বাড়ছে, দূরত্ব কমছে আকর্ষণ বল বাড়ছে, মানে কি হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে। সিম্পল হিসাব। তাহলে দূরত্বের সাথে আকর্ষণ বল কি হচ্ছে, পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। কি বললাম বোঝা গেল? এটা দিয়ে একটা র‍্যাপ হয়ে যেত ভাই। ঠিক আছে, চলো তাহলে এফ সমানুপাতিক 1/r²। তাহলে বুঝতে পারলে দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়ে। ঠিক আছে, যত আমি কাছাকাছি আনবো আকর্ষণ বল তত বাড়বে, যত আমি দূরে নিয়ে যাবো দূরত্ব বাড়াবো আকর্ষণ বল তত কমে যাবে। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে চলো এটা একটা গান বানিয়ে দেখো, ঠিক আছে, এটা ভালো দেখে একটা র‍্যাপ ট্যাপ বানিও, ঠিক আছে। তাহলে এফ সমানুপাতিক m1 m2 এক, আর এর সাথে কয়েকটা লাইন ফাইন জুড়ে দিও, দিয়ে একটা র‍্যাপ বানিয়ে দিও, ঠিক আছে। উইমা 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 চারটে ওয়ার্ড দিয়ে একটা গান হতে পারে, তাহলে এত সুন্দর ভালো একটা ফিজিক্সের দিয়ে একটা গান না হওয়ার কি আছে, তাই না? চলো তাহলে এফ সমানুপাতিক m1 m2 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এফ সমানুপাতিক 1/r² এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার যদি আমরা ক্লাস 10 এ শিখে এসেছি ভেদতত্ত্বের সাহায্যে আমরা জানি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে জানি যে দুটোকে কম্বাইন করা যায়। কম্বাইন করলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে দেখো, এখানে বাঁহাতে দুটোই এফ আছে, তো আমি এটাকে একটা এফ লিখলাম। এখানে মাঝখানে দুটোই সমানুপাতিক চিহ্ন আছে, তো সমানুপাতিক চিহ্ন লিখলাম। m1 m2টা ওপর দিকে রয়েছে কারণ এর নিচে কিছু নেই, মানে এক আছে, তাহলে m1 m2টাকে আমি ওপরে লিখলাম, আর r² নিচের দিকে বসে আছে, তাহলে বাই দিয়ে r² লিখলাম। অসুবিধা কারোর কিছু আছে? দুটোকে কম্বাইন করা যায়, তোমরা এখানে লিখবে 1 ও 2 থেকে পাই। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? এখানে একটু কথা লিখবে যে ধরা যাক m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হবে
এফ সমানুপাতিক m1 m2, কারণ ব্র্যাকেটে লিখে দেবে কারণটা যে আকর্ষণ বলটা তাদের ভরের গুণফলের সাথে সমানুপাতিক, এটা 1 নম্বর সমীকরণের ব্র্যাকেটে লিখবে, লিখে করবে। আর এটার ক্ষেত্রে লিখবে হচ্ছে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব r এর বর্গের ব্যস্তানুপাতিক, তাই জন্য আমরা লিখতে পারি f সমানুপাতিক 1/r²। দুটো সমীকরণ লিখলে, লেখার পর 1 ও 2 থেকে পাই, দুটোকে কম্বাইন করে f সমানুপাতিক m1 m2 বাই হচ্ছে r²। আশা করি এতটা পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, এবার এটাকে যদি আমি একটা কাজ করি, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসছি, যখনই আমাদের সমানুপাতিক চিহ্ন উঠে যায় সেখানে একটা কি আসে, ধ্রুবক আসে। যখনই সমানুপাতিক চিহ্ন উঠে যায় সেখানে একটা কি আসে, একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে f ইকুয়াল টু, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়েছি মানে এখানে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে g দিয়ে লেখা হয় ইনটু m1 m2 বাই হচ্ছে কি, বাই হচ্ছে r²। তাহলে এই যে এটা লিখলাম f ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r², এইটা হচ্ছে তোমার নিউটনের মহাকর্ষ সূত্রের যে সমীকরণ, যেটা হচ্ছে ফোর্সের যে সমীকরণ, f ইজ ইকুয়াল টু g m1 m2 বাই r²। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন, এইটা ছাড়া তোমাদের গোটা মহাকর্ষ কিছু বুঝবে না। f ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r²। এই সমীকরণটা তোমাদেরকে চিরকাল, যতক্ষণ পর্যন্ত তুমি মহাকর্ষ করে যাবে এবং তারপরে অন্যান্য চ্যাপ্টারও তোমার এটা কাজে লাগবে, f ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, VVI। তাহলে বুঝতে পেরেছো, এখানে যে জিটা এলো, এই জিটাকে আমরা ধ্রুবক বলি, জিটাকে আমরা ধ্রুবক বলি, তো সমানুপাতিক চিহ্ন তুললাম, জি এলো, জিটাকে আমরা ধ্রুবক বলি, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এটাকে। মহাকর্ষের জন্য, এটা যেহেতু মহাকর্ষ চ্যাপ্টার থেকে এসছে, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয় ভাই? মহাকর্ষীয় ধ্রুবক বলবক। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কি, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ইজ ইট ক্লিয়ার? এতটা অবধি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। মহাকর্ষীয় ধ্রুবক বলছে কোনটাকে, এই যে ইকুয়াল টুর পরে যে জিটা এসছে, এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মনে রাখবে জি এর একটা ভ্যালু আছে, হ্যাঁ, জি এর একটা ভ্যালু আছে, জি এর মানটা তোমাদেরকে চিরকাল মনে রাখতে হবে। জি ইজ ইকুয়াল টু হবে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এই মানটা খালি মনে রাখবে। এটার মান কিভাবে এলো, কি জন্য এলো, তোমার এখন জানার কোনো দরকার নেই, তোমার খালি মানটা খালি মনে রাখতে হবে। 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে তোমার এসআই এককে, এটা হচ্ছে তোমার এসআই এককে মানটা দেওয়া আছে। যদি তুমি সিজিএস এককে মানটা চাও তাহলে এটাকে এরকম ভাবে লিখবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 9 হবে এটা, আর এখানে হবে সিএম স্কোয়ার হবে, এখানে হবে সিএম স্কোয়ার, আর এটা হবে গ্রাম টু দি পাওয়ার -2। ঠিক আছে, গ্রাম টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সিজিএস এককে মান, সিজিএস একক, সিজিএস এককে মান। ঠিক আছে, সিজিএস এককে মান। তাহলে এবার দেখো, আমি লিখলাম 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সিএম স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 হচ্ছে এসআই এককে, আর এটা হচ্ছে সিজিএস এককে। এই যে পাশে যে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2টা লিখছি, কি করে লিখছি? আমি কি ইচ্ছা মতন মন গড়া কাহিনী বলে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 লিখে দিচ্ছি? না ভাই, কিভাবে লিখছি চলো এখানে প্রমাণ করি। এসআই, এই জি এর এককটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে খাতার উপর হেডিং লাগাও, জি এর একক নির্ণয়। কি লাগাবে হেডিং? জি এর একক নির্ণয়, ক্যাপিটাল জি কিন্তু নট স্মল জি। স্মল জি মানে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জি মানে কি? ক্যাপিটাল জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক, যেটাকে আমরা বলে থাকি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কেন বলি পরে আসছি, আগে বলি যে ক্যাপিটাল জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব, মান তো বার করাই থাকে, মানটা জানতে হবে খালি, জাস্ট তাহলেই হয়ে যাবে। এখানে কি করব, এবার এককটা নির্ণয় করব। মহাকর্ষের সূত্র থেকে যে সমীকরণটা বানিয়েছিলাম সেটা হচ্ছে f ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই হচ্ছে কি r², এটা বানিয়েছিলাম। আমাকে জি এর একক বার করতে হবে, এখানে লিখে নেবে জি এর একক। ঠিক আছে, জি এর একক বার করব। ঠিক আছে, জি এর একক। তো দেখো, জি এর একক বার করবার জন্য কি করব, জি এর ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে r² যেটা নিচে আছে সেটা গিয়ে f এর সাথে গুণ হবে, আর m1 আর m2টা যেটা এখানে উপরে আছে সেটাই নিচে এসে ভাগ হবে। ঠিক আছে, সিম্পল হিসাব ভাই। তাহলে কি করব, f ইন্টু হচ্ছে r² বাই হচ্ছে m1 ইন্টু হচ্ছে কি m2, এটা ইকুয়াল টু কি আছে, এটা ইকুয়াল টু জি আছে। আশা করি বুঝতে পেরেছো। f মানে হচ্ছে বল, f মানে হচ্ছে বল বা ফোর্সের একক। তো ফোর্সের একক কি হয় বলো তো? ফোর্সের একক হয় হচ্ছে তোমার নিউটন হয় ফোর্সের একক। ঠিক আছে, দেখো এ আর মানে হচ্ছে দূরত্ব, আর মানে হচ্ছে দূরত্ব, দুটো জিনিসের মধ্যে দূরত্বের একক কি হয়? আমার নিশ্চয়ই একমাত্রিক গতির ভিডিও দেখে এসছো, দূরত্বের একক হয় মিটার। তাহলে মিটারের কি লিখবো, মিটারের স্কোয়ার লিখবো। তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই দিয়ে m1 আর m2 আছে, m1 আর m2 মানে কি? দুটো জিনিসের ভর। তো ভরকে কি কোন এককে মাপা হয়? কেজিতে মাপা হয়। তাহলে এইখানের জন্য এই m1 এর জন্য একটা কেজি বসবে, আর এখানে m2 আছে তার জন্য আর একটা কেজি বসবে। তাহলে এখানে আসবে সেটা হচ্ছে জি। কেজি আর কেজিকে গুণ করলে এখানে হয়ে যাবে কেজি স্কোয়ার। কেজি স্কোয়ারটাকে যখনই ওপরে তুলে দেবো এটা এসে যাবে নিউটন
নিউটন মিটার স্কোয়ার, আর এখানে আসতে দেখো দুটো কেজিকে গুণ করলে নিচে কেজি স্কোয়ার আসবে, কেজি স্কোয়ার, স্কোয়ারটাকে যখনই তোলা হবে এখানে চলে আসবে কেজি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে জি এর ভ্যালু। জি মানে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, দেখো এখানে তাই লিখেছি নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এইটা মনে রাখবে, এটা কিন্তু আমরা বার করলাম এসআই একক। যদি আমরা বার করতে চাই সিজিএস একক তাহলে কি করতে হবে, নিউটনটাকে খালি রিপ্লেস করে দিতে হবে ডাইন দিয়ে, মিটারটাকে রিপ্লেস করে দিতে হবে সেন্টিমিটার দিয়ে, মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দেবো, কেজিটাকে রিপ্লেস করে দিতে হবে গ্রাম দিয়ে, গ্রামের এখানে দেখো মাথায় -2 ছিল তো মাথায় -2 দেবো, ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2, দিস ইজ দ্য একক অফ সিজিএস একক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিজিএস একক আর আগেরটা হচ্ছে তোমার কি এসআই একক। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। একটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 যেটা হচ্ছে এসআই একক, আর একটা হচ্ছে ডাইন সেম স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2 যেটা হচ্ছে সিজিএস একক। তাহলে একক বার করাটা তোমরা শিখতে পারলে। এককটা মনে রাখতে হবে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এটা আমরা বার করলাম একক। চলো আমরা এখানে একটা দাগ টেনে এখানে বার করি হচ্ছে মাত্রা বার করি। কার মাত্রা ভাই? জি এর মাত্রা। জি এর মাত্রা বার করব। দেখো জি এর মাত্রা কি করে বার করব, এই ইকুয়েশনটাকে ডাইরেক্ট টুকছি আমি, আর এইটাকে টুকে তারপর আবার এটা বানাচ্ছি না, ডাইরেক্ট এটা এখানে টুকছি, যেটা হচ্ছে আমাদের জি ইজ ইকাল টু এফ আর স্কোয়ার m1 m2, এফ ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে নিচে কি আছে m1 ইন্টু আছে হচ্ছে m2 আছে। ঠিক আছে, দেখো বলের মাত্রা কি হয়, বলের মাত্রা যারা আগে কখনো একটু হলেও পড়াশোনা করেছো, নিউটনস ল অফ মোশন যারা পড়ে এসছো বা ক্লাস 9-10 যারা ঠিকঠাক করে পড়াশোনা করেছো, তারা বলের মাত্রা সবাই জানো। বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে যেটা আর আছে, আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা হয় এল, কিন্তু দেখো মাথার মধ্যে কি আছে স্কোয়ার আছে, তাই জন্য এল স্কোয়ার লিখবো। দূরত্ব মানে কি? দূরত্ব মানে লেন্থ, লেন্থের মাত্রা কি হবে রে ভাই? এল হবে, তাই জন্য আর এর জায়গাতে এল লিখেছি, মাথায় স্কোয়ার ছিল এই জন্য এল স্কোয়ার দিয়েছি। এবার দেখো এখানে m1 আর m2 আছে। m1 বলতে প্রথম বস্তুটার ভর, ভরের মাত্রা হয় m, আর এখানে m2 বলতে হচ্ছে দ্বিতীয় বস্তুটার ভর, যার মাত্রা হয় আবার m। তাহলে এই একটা m কে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, m কে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট, এখানে একটা থার্ড ব্র্যাকেট, এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। মাত্রা লেখার নিয়ম হচ্ছে জিনিসগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। এবার দেখো উপরের একটা m এর সাথে নিচের একটা m ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার এই mটাকে যদি উপরে তুলে দিই, এটা এসে যাবে হচ্ছে m টু দি পাওয়ার -1, কারণ এখানে পাওয়ারে 1 ছিল, যখনই উপরে উঠে যাবে m এর পাওয়ারে চলে আসবে -1। এখানে দেখো l আছে আর এখানে l স্কোয়ার আছে, l আর l স্কোয়ারকে গুণ করলে এখানে চলে আসবে l কিউব। তারপরে এখানে দেখো টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে টি টু দি পাওয়ার -2। কমপ্লিট যে মাত্রাটা পেলাম সেটাকেও একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এই যে জিনিসটা আমি পেলাম জি, জি এর এটাই হচ্ছে মাত্রা, যে m টু দি পাওয়ার -1 l কিউব টি টু দি পাওয়ার -2, দিস ইজ দ্য মাত্রা আর দিস ইজ দ্য ডাইমেনশন অফ জি। ঠিক আছে, ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি মানে কি? ক্যাপিটাল জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। তাহলে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি দাঁড়ালো? m টু দি পাওয়ার -1 l কিউব টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে তোমার জি এর মাত্রা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি। বলের মাত্রা তোমরা জানো এম এল টি টু দি পাওয়ার -2 হয়, দূরত্বের মাত্রা এল হয়, এল স্কোয়ার হয়, m1 মানে হচ্ছে প্রথম বস্তুটার ভর যার মাত্রা m, দ্বিতীয় বস্তুটার ভর যার মাত্রা m, একটা m কেটে দিলাম, mটাকে উপরে তুলে দিলাম, m টু দি পাওয়ার -1, এখানে একটা l ছিল, এখানে একটা l স্কোয়ার ছিল, l কিউব এলো, আর টি টু দি পাওয়ার -2 ছিল, টি টু দি পাওয়ার -2 এলো। তাহলে এটা বেরোলো জি এর মাত্রা, এটা বেরোলো জি এর একক, এইটার এইটা, এই দুটো হচ্ছে জি এর একক, এটা হচ্ছে জি এর মান, যেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা আমি বললাম, কি কি মনে রাখতে হবে? জি এর মাত্রা মনে রাখতে হবে, জি এর একক মনে রাখতে হবে, জি এর মান মনে রাখতে হবে। তিনটে জিনিস যদি কেউ মনে রাখতে পেরেছো তাহলে তার অনেকটা কাজ অবধি এগিয়ে গেছো। এর পরের জিনিস আমি আবার আসতে পারবো। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বোর্ডে লিখছি না, একটু মন দিয়ে কথাটা শুনবে। বোর্ডে আমি লিখবো না, মন দিয়ে শুনবে জিনিসটা। পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসে যে এই যে নিউটনের মহাকর্ষ সূত্র বা এই যে ক্যাপিটাল জি, ঠিক আছে, এই জি এর মানে মহাকর্ষ ধ্রুবক যেটা বা নিউটনের যে মহাকর্ষ সূত্র, এটা সার্বিকতা কি, বা নিউটনের মহাকর্ষ যে ধ্রুবকটা সেটাকে সার্বজনীন কেন বলা হয়? দেখো আমি একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শুনবে। দুটো প্রশ্নের আলাদা উত্তর, ঠিক আছে, সামান্য একটু ডিফারেন্স আছে উত্তরটার মধ্যে। ক্যাপিটাল জি যেটা যেটা মহাকর্ষ ধ্রুবক, সেই মহাকর্ষ ধ্রুবকের যে মানটা, সেই মানটা কখনো কি করে না, কখনো এর ভর এবং মানে তোমার হচ্ছে বস্তুটার মধ্যে দূরত্ব, এই দুটো ছাড়া অন্য কিছুর ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে, মনে করো আমি একটা কাজ করছি, ধরো আমি প্রথমে দুটো বস্তুকে একটা কিসের মধ্যে রেখেছি, একটা হচ্ছে তোমার মানে জলের মধ্যে রেখেছি। সেখানেও দুটো বস্তুর মধ্যে যে ক্যাপিটাল জি এর যে মানটা থাকবে, আমি যদি দুটো বস্তুকে নিয়ে গিয়ে ফের একটা কোনো গ্যাসীয় অবস্থার মধ্যে যদি দুটো বস্তুকে ঢুকিয়ে দিই, সেখানেও ক্যাপিটাল জি এর মানটা একই থাকবে। ক্যাপিটাল জি এর মান কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবক তার মান কিন্তু চেঞ্জ হবে না।
তাহলে আমি জায়গা পরিবর্তন করলাম, করে আমি দেখবো যে মহাকর্ষ ধ্রুবকের মান চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু না। মহাকর্ষ ধ্রুবকের মান যেটা 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার kg⁻², ওটা কিন্তু সব জায়গাতেই ফিক্স থাকবে। একটা বস্তুর ভর খুব বেশি, একটা বস্তুর ভর খুব কম, তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ ধ্রুবকের মানটা আলাদা হবে কি? ধ্রুবক তো ওটা, ধ্রুবকের মান সবসময় একই থাকবে। একটা বস্তু হতে পারে অনেক বড় আর একটা বস্তু হতে পারে খুব ছোট, তাহলে তাদের মধ্যে মান কখনো কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ বস্তু দুটোর প্রকৃতি কীরকম, বস্তু দুটোকে কোন অবস্থাতে রাখা হচ্ছে, গ্যাসিয়াস অবস্থাতে নাকি অন্য কোনো অবস্থাতে, সেখানে কোনো এটা চেঞ্জ হবে না। এমনকি আমি যদি দুটো বস্তুর মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি বা দুটো বস্তুকে চৌম্বক ক্ষেত্র দিই, তাহলেও কিন্তু ক্যাপিটাল জি এর মান কোনো চেঞ্জ হবে না। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? এই কারণেই ক্যাপিটাল জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয়, মহাকর্ষ ধ্রুবক, বা এটাকে বলা হচ্ছে সার্বজনীন ধ্রুবক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা কোশ্চেন পরীক্ষাতে খুব আসে যে নিউটনের মহাকর্ষ সূত্রের সার্বিকতাটা কি। দেখো, নিউটনের মহাকর্ষ সূত্র আমি যে কথাটা বললাম জি এর ক্ষেত্রে, ক্যাপিটাল জি এর ক্ষেত্রে, সেম জিনিসটা মহাকর্ষ সূত্রের ক্ষেত্রেও হবে। তুমি দুটো বস্তুকে তুমি তরলের মধ্যে নিয়ে যাও, তুমি দুটো বস্তুকে গ্যাসের মধ্যে নিয়ে যাও, তুমি দুটো বস্তুকে কঠিন অবস্থার মধ্যে নিয়ে যাও, নিউটনের মহাকর্ষ সূত্র সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? শুধু একটা কথা মনে রাখবে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল তো সব জায়গায় হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে বস্তু দুটোর যে ভর আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব, তার ওপর নিউটনের মহাকর্ষ সূত্রটা ডিপেন্ড করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, নিউটনের মহাকর্ষ সূত্রের একটা ফেলিয়ার আছে, একটা সীমাবদ্ধতা আছে, একটা মানে একটা কি বলবো, একটা তোমার ব্যতিক্রম রয়েছে একটা জায়গাতে। কোন জায়গাতে ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা শোনো, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি দুটো বস্তুর মধ্যে দূরত্ব 10⁻⁹ মিটারের থেকেও ক্ষুদ্র হয়, বা ধরো সূর্যের খুব কাছাকাছি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হলো, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের এই তোমার হচ্ছে কি হয়, বিচ্যুতি দেখা যায়। তাহলে দু জায়গায় নিউটনের মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যায়। এক নম্বর কথা আমি কি বললাম? এক নাম্বার কথা আমি বললাম, যদি কোনো বস্তুকে সূর্যের খুব কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের বিচ্যুতি বা ব্যতিক্রম বা সীমাবদ্ধতা, যেটাই বলো না কেন, সেটা দেখা যায়। দু নম্বর কথা আমি বললাম, অতি ক্ষুদ্র যে দূরত্ব, মানে পারমাণবিক দূরত্ব, মানে 10⁻⁹ যে 9 মিটার, এরকম একটা ডিস্টেন্সের ক্ষেত্রে কি হবে, নিউটনের মহাকর্ষ সূত্র কি হবে, এর বিচ্যুতিটা লক্ষ্য করা যায়। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আইনস্টাইনের একটা থিওরি ছিল, থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদের তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে আমরা কি জানি, যে কোনো বস্তুর ভরটা তার গতিবেগের উপর ডিপেন্ড করে। আর কোনো বস্তু যদি মানে খুব মানে আলোর বেগে যদি যায়, তাহলে সেই বস্তুটা যে ভর, সেটা কিন্তু কি হয়, ক্রমশ বাড়তে থাকে। এটা আমরা জানি নিউটনের, মানে যেটা হচ্ছে তোমার থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে। তাই জন্য একটা স্থির পর্যবেক্ষক যে স্থিরভাবে দেখছে, তার কাছে নিউটনের মহাকর্ষ সূত্রর যে আকর্ষণ বলটা যেরম বলে মনে হবে, অন্য একজন গতিশীল পর্যবেক্ষক তার কাছে কিন্তু আকর্ষণ বলটা অন্যরকম লাগবে। তো এইটা হচ্ছে আর একটা ফেলিয়ারের জায়গা। তাহলে আমি মোটামুটি 3টে ফেলিয়ারের জায়গা আমি বললাম। একটা হচ্ছে সূর্যের খুব কাছাকাছি কোনো বস্তুকে নিয়ে গেলে, যেহেতু সূর্যের আকর্ষণ বল অত্যাধিক প্রবল, তাই সেখানে নিউটনের মহাকর্ষ বিচ্যুতি দেখা যাচ্ছে, এবং তার সাথে একটা কি বললাম, অতি ক্ষুদ্র পারমাণবিক দূরত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর একজন স্থির পর্যবেক্ষক আর একজন গতিশীল পর্যবেক্ষকের কাছে কিন্তু তোমার হচ্ছে কি হচ্ছে, তোমার নিউটনের মহাকর্ষ সূত্রের একটা বিচ্যুতি দেখা যাচ্ছে। কারণ ওই যে বললাম, আইনস্টাইন আপেক্ষিকতাবাদের তত্ত্ব অনুসারে ভরটা কার উপর ডিপেন্ড করছে, বেগের ওপর। তাহলে যে স্থির রয়েছে তার কাছে একরকম তার আকর্ষণ বল থাকবে, কারণ ভরটা চেঞ্জ হবে, তাই না, আকর্ষণ বলও চেঞ্জ আসবে। আর একজন যে গতিশীল পর্যবেক্ষক, তার কাছেও কিন্তু আকর্ষণ বলের একটা আলাদা ভ্যালু আসতে পারে। তো সেই জায়গাটাতে হচ্ছে কিন্তু তোমার কি বলছি, এই 3টে জায়গাতে মোটামুটি কি হচ্ছে, মহাকর্ষ সূত্রের একটা ফেলিয়ার আছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনবে মন দিয়ে। এফ ইজিক্যাল টু আমরা জানি জি, এফ ইজিক্যাল টু আমরা জানি জি ইন্টু m1 m2 বাই হচ্ছে কি আমাদের, বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার। এবার দেখো, এফ ইজিক্যাল টু এই জি এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 না, 10⁻11। এবার m1 m2 বাই হচ্ছে কি তোমাদের হচ্ছে, বাই হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো, তুমি এই জায়গাটা ভালো করে বোঝো, এই ডেটাটাকে একটুখানি ভালো করে দেখো। 10 এর পাওয়ারে কত রয়েছে, -11 রয়েছে। 10 এর পাওয়ারে কি রয়েছে, -11 রয়েছে। তো 10 এর পাওয়ারে -11 মানে জি এর ভ্যালুটা এতটাই ছোট যে এখানে যাই ভরের বস্তু বসাও না কেন, গুণ করে এই ভ্যালুটাকে আরো কি করে দেবে, ছোট করে দেবে, মানে আকর্ষণ বলটা অতি ক্ষুদ্র করে দেবে। সেই জন্য আমরা আকর্ষণ বলটাকে কখনো অনুভব করতে পারি না। মনে করো এখানে দুটো বস্তু আছে, m1 আর m2, দুটো বস্তুরই দুজনেরই ভর, এরও ভর হচ্ছে 100 কেজি, এরও ভর হচ্ছে 100 কেজি। ঠিক আছে? তাহলে দেখো 10⁻, এইটা আর এইটা, এইখানে দুটো জিরো আছে, এখানে দুটো জিরো আছে, মানে অ্যাকচুয়ালি কত রয়েছে বলো তো, 10 এর পাওয়ারে 4 রয়েছে। 10 এর পাওয়ারে কত রয়েছে, 4 রয়েছে। আর এখানে 10 এর পাওয়ারে কত রয়েছে দেখো, -11 রয়েছে। দুটো 100 কেজি ভরের বস্তু,
তাদের পাওয়ারে 10 এর পাওয়ারে 4 হচ্ছে, দুটো দুটো যদি 100 কে গুণ করি তাহলে 10 এর পাওয়ারে কত হচ্ছে 4 হচ্ছে, আর এখানে 10 এর পাওয়ারে -11 রয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার 4 এর সাথে যদি 10 টু দি পাওয়ার -11 গুণ হয়, তারপরেও দেখো 10 টু দি পাওয়ার -11 আর 10 টু দি পাওয়ার 4 গুণ করলেও পাওয়ারে 10 টু দি পাওয়ার -7 থাকে। 10 টু দি পাওয়ার 4 এর সাথে যদি 10 টু দি পাওয়ার -11 কে গুণ করো তাও পাওয়ারে 10 টু দি পাওয়ার -7 থাকে। মানে এটা এখনো পজিটিভে আসেনি, মানে যে এফ যেটা সেটা আমরা এক্সপেরিয়েন্সই করতে পারি না। ওই জন্য দুটো 100 কেজি ভরের বস্তু রয়েছে তোমার কাছে মনে করো, বা তোমার ওজন তুমি মনে করো খুব মোটা 100 কেজি ভরের, তোমার পাশে আরেকজন রয়েছে তারও 100 কেজি ভর, দুজনের পাশাপাশি থাকলেও পরস্পরের মধ্যে আকর্ষণ বল হবে না, মানে আকর্ষণ অনুভব করতে পারবে না। কারণটা কি, এই যে জি এর ভ্যালুটা যেটা পাওয়ারে 10 এর পাওয়ারটা দেখো খালি 10 টু দি পাওয়ার -11, তোমরা দুজনে 100 কেজির হতে পারো, 10 টু দি পাওয়ার 4 আসতে পারে, কিন্তু এই 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার -11 এর সাথে গুণ হয়ে পাওয়ারগুলো তো যোগ হয় জানো, -11 আর +4 যোগ হবে, মানে 10 টু দি পাওয়ার -7 তাও থেকে যাচ্ছে। তার মানে ভাবো কি হচ্ছে ব্যাপারটা, তুমি যত ভরেরই বস্তু বসাও না কেন এখানে তোমার এই মাইনাসটা প্লাসে আনাটা কিন্তু খুব মুশকিল। তাহলে আকর্ষণ বলটা এই যে এফটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি না। এফটা এক্সপিরিয়েন্স তাহলে কখন করতে পারবো, এফটা এক্সপিরিয়েন্স তখন করতে পারবো যদি M1 আর M2টা খুব বিশাল ভরের দুটো বস্তু হয়, বিশাল ভরের দুটো বস্তু হয়। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে পৃথিবী, এক্সাম্পল হচ্ছে সূর্য। পৃথিবী আর সূর্যের ভর বিশাল বড়, মানে এইখানে 10 এর পাওয়ারে অনেক বড় হবে, M2 পাওয়ারে অনেক বড় হবে। তো ওই পাওয়ারগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন এই -11টা পজিটিভে চলে আসবে। তো তখন যেহেতু পৃথিবী আর সূর্য বিশাল দুটো ভরের বস্তু, তাই জন্য পৃথিবী আর সূর্যের ক্ষেত্রে কিন্তু আমরা এফটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। নর্মাল দুটো মানুষের মধ্যে বা দুটো লরি পাশাপাশি যাচ্ছে বা দুটো তোমার গাড়ি পাশাপাশি যাচ্ছে তাদের মধ্যে এফটা কিন্তু অনুভব করা যায় না। কারণটা বুঝতে পেরেছো তো, কারণ এফ এই যে বললাম ধরো দুটো ধরলাম 1000 কেজি ভরের লরি যাচ্ছে, 1000 কেজি ভরের, আমি ধরে নিচ্ছি 1000 কেজি ভরের, তাহলে 10 টু দি পাওয়ার কত হচ্ছে, এটা হচ্ছে 10 কিউব, এটা হচ্ছে 10 কিউব, মানে 10 টু দি পাওয়ার 6 আসবে, পাওয়ারে আসবে কত 10 টু দি পাওয়ার 6। এই 10 টু দি পাওয়ার 6 এর সাথে তুমি 10 টু দি পাওয়ার -11 কে গুণ করো, 10 টু দি পাওয়ার -11 এর সাথে তুমি 10 টু দি পাওয়ার 6 কে গুণ করো, ঠিক আছে, তাহলে গুণ করো দেখো পাওয়ারে আসবে 10 টু দি পাওয়ার -5 আসবে, এই পাওয়ার দুটো যোগ হয় গুণের সময়, তাহলে তাও দেখো 10 টু দি পাওয়ার -5 থাকছে, দুটো 1000 কেজি ভরের বস্তু বসিয়েছি, তাও দেখো 10 টু দি পাওয়ার কত থাকছে -5 থাকছে, মানে সেই আকর্ষণ বলটা সেই পয়েন্টেই থেকে যাচ্ছে, খুব ক্ষুদ্র থেকে যাচ্ছে, ঠিক আছে। কেন আকর্ষণ বলটাকে আমরা অনুভব করতে পারি না, এই জন্য দুটো বস্তু পাশাপাশি থাকলে, দুটো বন্ধু পাশাপাশি হাঁটলে, দুটো সাইকেল পাশাপাশি গেলে, দুটো লরি পাশাপাশি গেলে আকর্ষণ বলটাকে অনুভব করা যায় না। কেন যায় না, এই জি এর জন্য, জি এর মানটা খুব ছোট, তুমি যত বড় ভারী ভরের বস্তু বসাও না কেন তোমার ওটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, আকর্ষণ বলটা অনুভব করতে পারবে না। তাহলে আকর্ষণ বল কখন অনুভব করতে পারবো স্যার, আকর্ষণ বল তখন অনুভব করতে পারবো যখন দুটো বিশাল ভরের যখন বস্তু থাকবে, দুটো বিশাল ভরের যখন বস্তু থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ বল অনুভব করা যায়। তাহলে তোমরা বলতে পারো তাহলে স্যার এই যে পেনটাকে আমি ফেলে দিলাম আর পেনটা যে পড়ে গেল আকর্ষণ হচ্ছে বলেই তো পড়ছে, তাহলে কেন হচ্ছে স্যার, এই যে বলছি এইখানে আবার গল্পটা অন্য আসছে, এখানে কিন্তু যে পৃথিবী সেটা কিন্তু অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানছে। দুটো বস্তু বা দুটো লরি বা দুটো ট্রাক পাশাপাশি গেলে তাদের মধ্যে কখনো আকর্ষণের পরস্পরের সাথে আটকে যায় না বা চিপকে যায় না, কেন বুঝতে পেরেছো কি এবার, এইটা হচ্ছে লজিক, যে এটার যে পাওয়ারটা সেটা কিন্তু দেখো 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 6 এই অর্ডারে থাকবে, আর এখানে দেখো 10 টু দি পাওয়ার -11 থাকছে, তুমি দুটোর মধ্যে গুণ করার পরও সেটা দেখো পজিটিভ হচ্ছে না, 10 টু দি পাওয়ার -5 থাকছে। 10 টু দি পাওয়ার -5 মানে কিন্তু নেগেটিভ ভ্যালু, আমি সেটা বলছি না, আবার মন দিয়ে শোনো, নেগেটিভ আমি কিন্তু বলছি না। 10 টু দি পাওয়ার -5 মানে এটাকে 1/10 টু দি পাওয়ার 5 লেখা যায়, মানে 10 টু দি পাওয়ার 5 কে মানে তুমি যদি এত বড় একটা নাম্বারও আসে সেটাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করার পর ওটা 0.0000 সামথিং এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে, মানে 5খানা 0.5খানা বা 4খানা 0 এরকম হয়ে একটা ভ্যালু পাবে। তো সেই জন্য আকর্ষণ বলটা অনুভব করা যায় না, খুব ক্ষুদ্র আকর্ষণ বল, ঠিক আছে, কি বললাম বোঝা গেল। কিন্তু আকর্ষণ বলটা তখন অনুভব হবে যদি বস্তুটার ভর খুব বেশি হয়, তাহলে এমটা অনেক বড় হয়ে যাবে তখন, ঠিক আছে, তাহলে তখন আমরা আরামসে আকর্ষণ বল অনুভব করতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। এবার যতটুকু আমি পড়লাম ততটুকু অবধি আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার করাবো। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল RPET 2003-এ, ঠিক আছে। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কোন বিষয়ের উপর নির্ভর করে না, কোন বিষয়ের উপর আকর্ষণ বলটা মানে এফটা নির্ভর করে না। দেখো এফ এর ইকুয়েশনটা আমরা কি জানি, এফ আমরা জানি হচ্ছে জি ইন্টু M1 M2 বাই হচ্ছে কি আমাদের R² হয়, তাই তো, জি ইন্টু M1 ইন্টু R² হয়। তাহলে দেখো ফার্স্ট অপশনটা বলছে যে দুটো বস্তুর ভরের গুণফলের ওপর, দেখো M1 আর M2 দুটো বস্তুর ভরের গুণফলের ওপর এফটা ডিপেন্ড করছে, M1 আর M2 গুণফলের ওপর এফটা ডিপেন্ড করছে, তাহলে এটার ওপর তো ডিপেন্ড করে, আমাকে বলেছে কোনটার ওপর ডিপেন্ড করে না, বি অপশনটা বলছে দুটো বস্তুর ভরের যোগফলের ওপর। এখানে দেখো দুটো বস্তুর ভরের গুণফল রয়েছে,
বলছে দুটো বস্তুর ভরের যোগফলের উপর, তাহলে ভরের যোগফলের উপর ডিপেন্ড করে না, এটাই উত্তর হবে। আর বাকি দুটো দেখে নিই যে কেন হবে না। দেখে নাও এখানে যে জি এর উপর ডিপেন্ড করে না বলছে, এই যে জি এর উপর এফটা ডিপেন্ড করছে, তো জি আর এফ তো একই ইকুয়েশনের মধ্যে রয়েছে, ডিপেন্ড করছে। দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপর বলছে ডিপেন্ড করে না। আরে ভাই এফ এর সাথে আর স্কোয়ার ব্যস্তানুপাতে রয়েছে, কি ভাই ডিপেন্ড করে না? করে ডিপেন্ড। তাহলে আর স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, দুটো বস্তুর ভরের গুণফলের উপর ডিপেন্ড করছে, জি এর উপরও ডিপেন্ড করছে। এফটা একমাত্র ডিপেন্ড করছে না দুটো বস্তুর ভরের যোগফলের উপর ডিপেন্ড করছে না, দুটো বস্তুর ভরের সামেশান, দুটো বস্তুর ভরের যোগফলের উপর ডিপেন্ড করছে না। আর পিইটি 2003 এর কোশ্চেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কোশ্চেনটা টুকে নিও, কোশ্চেনটা লিখে নিও এবং টিক মেরে দিও অপশন বিতে, ঠিক আছে? এটা একটা দারুণ কোশ্চেন। এটা একটা অঙ্ক নিউমেরিক্যাল, যেটা তোমাদের 11-এর জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের এটা কিন্তু একবার নিটেও এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে? তো দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে এফ, দুটো বস্তু রয়েছে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এফ, বস্তুটার ভর আমি জানি না, তো আমি ধরে নিলাম যে এফ ইজিক্যাল টু যেটা হয়, মানে দুটো বস্তুর ভরকে প্রথম বস্তুটাকে m1 ধরছি, দ্বিতীয় বস্তুর ভরকে m2 ধরছি, তাহলে আমি লিখতে পারি এই কোশ্চেনটা এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এটা আমি লিখতে পারি। এবার বলছে এখন যদি বস্তু দুটির ভর দ্বিগুণ করে দেওয়া হয়, তার মানে যেটা আমাদের m1 ছিল সেটা এখন হয়ে গেছে কত, 2m1, আর যেটা m2 ছিল সেটা হয়ে গেছে কত, সেটা হয়ে গেছে 2m2। কেন লিখলাম এরকম? কারণ এখানে বলা আছে এখন যদি বস্তুটার ভরকে দ্বিগুণ করে দেওয়া হয় আর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দেওয়া হয়, মানে আগে যেটা r ছিল এখন সেটা হয়ে গেছে কত, r/2, ঠিক আছে? তাহলে তাহলে নতুন আকর্ষণ বল কত হবে? তো আমি ধরে নিচ্ছি নতুন আকর্ষণ বল হবে এফ ড্যাশ, সেটা কি হবে, যেটা আমরা জি লিখছি সেটাকে আমরা জি লিখবো, ইন্টু যেটা m1 লিখছি সেই m1 এর জায়গাতে এখন আমরা লিখবো 2m1 লিখবো, কারণ আকর্ষণ বল এই ভরটা দ্বিগুণ হয়ে গেছে। যেটা এতক্ষণ m2 লিখছিলাম সেটা এখন কত লিখবো, 2m2 লিখবো, তাহলে ইন্টু 2m2 লিখবো, ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? আর বাই দিয়ে তোমার যেটা আগে দূরত্বটাকে আর লিখছিলাম, এখন যেহেতু বলা আছে আরটা অর্ধেক হয়ে গেছে r/2, তাই জন্য এই আর এর জায়গাতে এখন লিখবো হচ্ছে r/2, তার লিখবো হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের 11-এ কিন্তু পরীক্ষাতে খুব আসবে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে দেখো কি হচ্ছে, তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু যেটা হচ্ছে সেটা হচ্ছে জি ইন্টু 4, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, 4 m1 m2 আর ডিভাইডেড বাই কত হচ্ছে, দেখো এখানে আর এর মাথায় স্কোয়ার হবে, আর স্কোয়ার হবে, 2 এর যে স্কোয়ার হবে 4 হবে, তার মানে আর স্কোয়ার বাই 4 হলো। এত অবধি বোঝা গেছে? এবার এই নিচে থাকা 4টা কি হবে, উল্টে যাবে, নিচে থাকা 4টা উল্টে যাবে, মানে এই 4টা উল্টে গিয়ে ওপরের 4-এর সাথে গুণ হবে, মানে আমি মুছে দিচ্ছি এখানে 4টা দিয়ে, ওপরে একবার আমি 4 লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো একটুখানি ভালো করে বুঝবে, এফ ড্যাশ ইজিক্যাল টু 4 আর 4 গুণ হলো 16, জি ইন্টু দিয়ে লিখলাম জি ইন্টু হচ্ছে m1 m2 বাই কি, বাই হচ্ছে আর স্কোয়ার। এবার একটুখানি ভালো করে দেখো, এই যে যেটা জি m1 m2 বাই আর স্কোয়ার, এই জি m1 m2 বাই আর স্কোয়ার এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এফ, তাহলে এই জি m1 m2 বাই আর স্কোয়ার এটার জায়গাতে আমি কত বসাতে পারি, এফটাকে বসাতে পারি, তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু যেটা আমাদের আসবে সেটা আসবে 16f আসবে, 16f আসবে, তাহলে 16f আসবে মানে কোন অপশনটা রাইট, অপশন ডিটা রাইট, মানে আগের আকর্ষণ বলের কত গুণ হয়ে গেছে, 16 গুণ, এফ এর 16 গুণ হয়ে গেছে, আগের আকর্ষণ বলটা এফ ছিল, এফ এর কত গুণ হয়ে গেছে, 16 গুণ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোন অপশনটা, কোন কোশ্চেনের উত্তর, কোশ্চেন নাম্বার 2 এর উত্তর। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ক্লাস 11 এর জন্য এক্সআই এর জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, আর তার সাথে এটা একবার নিটে আসা কোশ্চেন, ঠিক আছে? নিটে এসেছিল কোশ্চেনটা। তো এই হচ্ছে ব্যাপার, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো এবার এটাকে মুছে দিই, দিয়ে আবার একটা নতুন একটা অঙ্ক করাই। আমি আরেকটা কোশ্চেন বোর্ডে লিখেছি, এই কোশ্চেনটা এসেছিল ইএ এমসিইটি 2001-এ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জন্য আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 11-এর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এম ভরের একটা বস্তুকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে। এম ভরের একটা বস্তু ছিল, ঠিক আছে? একটা বড় বস্তু ছিল এম ভরের, ঠিক আছে? একটা এম ভরের বস্তু ছিল, এটাকে দুটো পার্টে ভাঙা হয়েছে। একটা হচ্ছে একটার ভর, এখানে একটা বস্তু আছে যেটার ভর হচ্ছে xm, আর একটা এখানে একটা বস্তুকে ভাঙা হয়েছে যেটার ভর হচ্ছে ধরে নাও 1 - x ইন্টু হচ্ছে m। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই বস্তুটার যে দুটো পার্টে ভাঙা হলো, এখানে x এর ভ্যালুটা কত, মানে কত অংশতে ভাঙা হয়েছে, এটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে? যার জন্য এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক হবে, সর্বাধিক আকর্ষণ বল আমরা পাবো, ঠিক আছে? দেখো সর্বাধিক আকর্ষণ বল যদি বার করতে বলে, ক্লাস 11-এ এখন নেই জিনিসটা, ক্লাস 12-এ একটা জিনিস আছে যে ওদের দুজনের মানে আকর্ষণ বলের ডেরিভেটিভ যদি 0 হয়, যেটাকে আমরা ম্যাক্সিমা মিনিমা বলে জানি। ক্লাস 12-এ দেখবো অঙ্কের একটা চ্যাপ্টার আছে ম্যাক্সিমা মিনিমা, চরম মান অবম মান, ওখানে ওই মানে ডেরিভেটিভটা ডিএফ বাই ডিএক্স এর যে ডেরিভেটিভটা, সেটা যদি আমরা 0 দেখাতে পারি, এটা যদি আমরা 0 দেখাতে পারি,
তাহলে বুঝবো যে এটা আমাদেরকে সবসময় কি দেবে, ম্যাক্সিমাম ভ্যালু দেবে, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। এই যে এখানে বলেছে না যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক হবে, মানে আকর্ষণ বলটাকে তো আমরা এফ দিয়ে লিখি, এটা ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। যদি সেটার উত্তর 0 আসে তাহলে জানবো সেটা আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু দেবে। এবার ডেরিভেটিভ কি জিনিস স্যার? আরে ভাই ক্লাস 11-এর নয়, আমি মহাকর্ষ চ্যাপ্টার পড়াচ্ছি, বাড়িতে এতদিন নিশ্চয়ই ডেরিভেটিভ শিখে গেছো তোমরা, ঠিক আছে, কারণ ক্লাস 11 প্রায় শেষের দিকে, আশা করি তোমরা ডেরিভেটিভ জানো। যদি জানো না তাহলে আমি একটা ভিডিও দেবো অবশ্যই, ডেরিভেটিভ এর পরেই লিমিট, ক্যালকুলাস ওগুলো আসবে অঙ্কতে, কিন্তু তবু আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলছি, মনে রাখো, ধরো হচ্ছে d/dx করা হলো, d/dx করা হলো x⁴n এর সাপেক্ষে, x⁴n এর সাপেক্ষে, মানে x⁴n এর আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে, nটা সামনে চলে আসবে, x এর পাওয়ারে n-1 হবে। মানটা কি, মনে করো d/dx আছে, x এর পাওয়ারে রয়েছে হচ্ছে 5, পাওয়ারে যেটা 5টা থাকবে সেই 5টা সামনে চলে আসবে, এক্সটা থাকবে, আর পাওয়ারে 5 থেকে 1-এর বিয়োগ হবে, মানে 5x⁴ হবে। এটাকে আমরা ডেরিভেটিভ বলি, মানে যেটা এখানে থাকবে তার সাপেক্ষে, এখানে যদি এক্স থাকে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্সটা হচ্ছে আমাদের এখানে কি, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের ডেরিভেটিভ করলে কি হবে, যে এনটা সামনে চলে আসবে আর x⁴n-1, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখো, অন্তত কিছু জিনিস বুঝতে পারবে। মনে করো এরকম একটা কোন অঙ্ক পেয়েছো d/dx, আর এখানে পেয়েছো হচ্ছে 2x পেয়েছো, তাহলে কি হবে দেখো, 2টা বাইরে চলে আসবে, 2টা তো কনস্ট্যান্ট, এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 2টা কি, 2টা হচ্ছে কনস্ট্যান্ট, ওটা ডেরিভেটিভ হবে না, 2টা বাইরে চলে আসবে, তাহলে 2টা বাইরে চলে আসলো, x এর পাওয়ারে কত আছে এখন, এখানে 1 আছে, তাহলে একটা সামনে বসলো, x⁻1 - 1 পাওয়ারে, তাই বলেছি ফর্মুলাটা, একটা সামনে আসবে, এই যে nটা সামনে আসবে, আর পাওয়ারে n-1 হবে, মানে 1 - 1 হবে, তাহলে 2 ইন্টু x এর, দেখো x এর পাওয়ারে 0 হচ্ছে, x এর পাওয়ারে 0 মানে কত, x এর পাওয়ারে 0 মানে 1, মানে উত্তর কত আসবে, 2 আসবে। যারা ডেরিভেটিভ জানো তাদের কাছে ইজি লাগবে, যারা জানো না তাদেরকে ডিটেলসে ক্লাস করাতে হবে আমাকে, তবেই ক্লিয়ার হবে। আশা করি তোমাদের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েই ডেরিভেটিভটা জানো, ঠিক আছে। তো দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে m ভরের একটি বস্তুকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে xm আর একটা হচ্ছে 1 - xm, দুটো ভরের বস্তু আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু আছে, ঠিক আছে, দুটো ভরের বস্তু মানে রয়েছে, তাদেরকে এইভাবে বিভক্ত করা হয়েছে। বলছে এদের মধ্যে x এর মানটা বার করতে হবে, যার জন্য বস্তুটির মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা সেটা সর্বাধিক হবে। তো আমি ধরে নিচ্ছি এই যে দুটো বস্তুকে বিভক্ত করা আছে, এই দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে r ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে আকর্ষণ বল কত হবে, f = হবে g ইন্টু দুটো বস্তুর ভর, এর ভর হচ্ছে xm, ঠিক আছে, ইন্টু দিয়ে এটার ভর কত 1 - xm, এইটা হচ্ছে দুটো বস্তুর ভর, ডিভাইডেড বাই কত, দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্স যেটা হচ্ছে r তার স্কোয়ার, ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখো আমি যদি xm, এখানে যদি mটাকে বাইরে রাখি তাহলে m এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে দেখো এটা এরকম দেখতে লাগবে, m আর m গুণ হলো, তাহলে g ইন্টু m² বাই হচ্ছে r², ব্র্যাকেটের ভেতর x দিয়ে 1কে গুণ করলাম x হয়ে গেল, x দিয়ে x কে গুণ করলাম x² এসে গেল, তো এইটা থেকে গেল, এটা হয়ে গেল f এর ভ্যালু, এতটা পর্যন্ত পেলাম আমরা f এর ভ্যালু। আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাই, আমি একটা শর্টকাটও দেখাবো তোমাদেরকে এটা ওই অঙ্কটা করার, ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাইলে আমাকে df/dx এর ভ্যালু কত করতে হবে, df/dx এর ভ্যালু আমাদেরকে করতে হবে হচ্ছে 0, df/dx এর ভ্যালু আমাদের কত করতে হবে, উত্তর করতে হবে হচ্ছে 0। দেখো এখানে d/dx লিখবো, আর এখানে যেটা f এর ভ্যালু, f এর যে ভ্যালুটা, f এর ভ্যালুটা হচ্ছে এই গোটা জিনিসটা হচ্ছে f এর ভ্যালু, মানে আমি f এর জায়গাতে লিখছি যেটা, সেটা হচ্ছে g ইন্টু m² বাই r² ইন্টু x - x তার স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 0, এটা ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। এবার দেখো g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এর ডেরিভেটিভ হয় না, m মানে বস্তুটার ভর, এখানে ডেরিভেটিভ হবে না, r এরও ডেরিভেটিভ হবে না, r মানে দূরত্ব চেঞ্জ হবে না, এখানেই থাকবে দূরত্ব, তাহলে যারা কনস্ট্যান্ট পার্ট g m² r² এরা সব বাইরে বেরিয়ে যাবে, আর নিচে তো x আছে, তার মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে এরা বাকিরা সবাই কনস্ট্যান্ট, তো বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে বাইরে থাকলো g m² বাই r², আর ডেরিভেটিভটা হলো d/dx ব্র্যাকেটের মধ্যে x - x², এটা ইকুয়াল টু হচ্ছে 0। দেখো কি হবে, x এর যখন ডেরিভেটিভ করব g, আচ্ছা এইখানে দেখো এই জিনিসটা বোঝো, এই যে g m² r², এই জিনিসটা এটা নিচে ভাগ হয়ে 0 হয়ে গেল, এই যে g m² r², এই যে জিনিসটা এখানে রয়েছে, তো এরা 0-র তলায় ভাগ করে দিলাম, এই জিনিসটাকে নিয়ে আমি 0-র তলায় ভাগ করে দিলাম, তাহলে ওটা 0 হয়ে গেল। আমি করছি কি x আর x - x² এর ডেরিভেটিভ করছি, x - x² ডেরিভেটিভ করছি, x এর ডেরিভেটিভ করছি মানে এর পাওয়ারে 1 আছে, একটা সামনে আসবে, ইন্টু x⁻1 - 1 হবে, মাইনাস দিয়ে ফের এর পাওয়ারে 2 সামনে আছে, পাওয়ারে 2 আছে, তাহলে 2টা সামনে আসবে, x এর পাওয়ারে হবে 2 - 1 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। আশা করি বুঝতে পারা গেছে।
তাহলে দেখো এক্স এর পাওয়ারে 0 হচ্ছে, 1 মাইনাস 1 মানে এক্স এর পাওয়ারে 0 হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো এক্স এর পাওয়ারে 0 হচ্ছে মানে এখানে 1 হচ্ছে, তার সাথে 1 এর গুণ মানে উত্তর কত আসছে 1 আসছে ভাই, মাইনাস মাইনাস আসছে 2 আসছে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত এক্স হবে, শুধু পাওয়ারের যদি 2 থেকে 1 এর বিয়োগ হয় তাহলে 1 হবে, তাহলে 2x হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার এখান থেকে 2x এর থেকে এখানে আরামসে x এর ভ্যালু বার করে দেওয়া যায়, তাহলে একটাও পাশে গেল, তাহলে -2x ইজ ইকুয়াল টু এলো -1, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে 1/2 বেরোলো, দুইটা নিচে ভাগ করে দিলাম তো 1/2 বেরোলো, তাহলে x যেটা x এর ভ্যালু বেরোলো হচ্ছে 1/2, মানে এই যে এখানে তো আমাকে x এর মানটা বার করতে বলেছিল, x এর মান, তো x এর মান কত হবে, x এর মান হবে 1/2। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য একটু কঠিন অঙ্ক, বুঝতে পারছি তোমাদের কাছে এত কঠিন লাগছে, কিন্তু কি বলতো তোমাদেরকে একটুখানি ডেরিভেটিভ বা তোমাদেরকে তোমরা যেখানে পড়ো, ঠিক আছে, ফিজিক্স পড়তে হলে একটুখানি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, এটা একটুখানি বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশন তোমাদেরকে জানতে হবে। এখানে যেটা এক্স আর এক্স স্কোয়ার আছে এদেরই কেবলমাত্র ডেরিভেটিভ হবে, যেহেতু এরা ভ্যারিয়েবল, আর এখানে যে জি এম স্কোয়ার আর স্কোয়ার আছে এরা তো কনস্ট্যান্ট পার্ট, এরা বাইরে বেরিয়ে যাবে, শুধুমাত্র এইটুকু পার্টের ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ হওয়ার পরে দেখো একটা সামনে আসলো, এই ফর্মুলাটা লাগাবে এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে পাওয়ারটা সামনে আসবে, তো এক্স এর পাওয়ার এখানে 1 আছে, একটা সামনে আসলো, আর পাওয়ারে এক্স এর পাওয়ারে ওইটা থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস 1 করলাম 0 হয়ে গেল, 2টা সামনে এলো, আর এক্স এর পাওয়ার যে 2টা আছে 2 থেকে 1 এর বিয়োগ হবে, ঠিক আছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো ওটা দিয়ে করলাম, উত্তর এলো হচ্ছে 1 মাইনাস 2x, এক্স এর ভ্যালু হলো 1/2, মানে দুটোকে হাফ হাফ পার্টে ভাঙতে হবে, দুটোকে যদি হাফ হাফ পার্টে আমি ভাঙতে পারি তাহলে ওদের মধ্যে আকর্ষণ বলটা আমরা সর্বাধিক আকর্ষণ বল পাবো। ওকে, বোঝা গেল কি বললাম? আচ্ছা ধরো আমি এবার তোমাদেরকে একটা জিনিস বলছি, আমাদেরকে যদি একটা সিম্পল জিনিস বোঝো, এসব ডেরিভেটিভ বাদ দাও, একটা সিম্পল অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, একটা নর্মাল ছোট্ট একটা জিনিস দিয়ে বলবো, ঠিক আছে, যে দেখো এফ এর যে ভ্যালুটা হচ্ছে না, এটা হচ্ছে জি ইন্টু এখানে হয় m1 ইন্টু হচ্ছে m2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তো এখানে যেটা m1 রয়েছে আর এখানে যেটা m2 রয়েছে, এই দুটোর ভ্যালু যদি বেশি হয়ে যায়, এই দুটোকে গুণ করে যদি বেশি ভ্যালু পাই তাহলে এফ এর মানটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমাদেরকে আকর্ষণ বলটা সর্বাধিক চেয়েছে, মানে m1 আর m2টাকে যদি আমরা সবচেয়ে বেশি ভ্যালু পেতে পারি, m1 আর m2টাকে যদি আমরা বেশি ভ্যালু পেতে পারি তাহলে f এর মানটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে তুমি যদি এইটাকে হাফ আর হাফে গুণ করো, হাফ আর হাফ মানে দুটোকে হাফ হাফ পার্টে ভাঙছো, হাফ আর হাফকে গুণ করলে উত্তর পাবে 1/4। এই হাফ আর হাফ ছাড়া তুমি যেভাবে খুশি ভাঙো সব থেকে বড় ভ্যালু পাবে না। তুমি মনে করো প্রথম পার্টটাকে 1/3 অংশে ভাঙলে, পরের পার্টটাকে 2/3 অংশে ভাঙলে, তাহলে কি হবে দেখো 1/3 আর 2/3 ভাঙলে নিচে আসবে 9 আর উপরে আসবে 2 1 কে 2, এটা আসছে 2/9, যেটার ভ্যালু ছোট, এটার ভ্যালু কিন্তু ছোট ভ্যালু, এটার ভ্যালু সবসময় বড় হবে। তুমি দুটো পার্টকে যে কোনো অংশে ভাঙো না কেন সবসময় ভ্যালুটা ছোট পাবে, কেবলমাত্র দুটো পার্টকে যদি হাফ হাফ পার্টে ভাঙো তাহলে ভ্যালুটা বড় পাবে। তুমি যদি দুটো বস্তুকে একটাকে 1/4 একটাকে 3/4 ভাঙো, ঠিক আছে, 1/4 আর 3/4 দুটো পার্টে ভাঙলে তাহলে দেখবে নিচে কত হবে, 4 আর 4 গুণ করলে নিচে 16 হবে, 3 আর 1 গুণ করলে উপরে কত হবে 3/16 হবে। এটার ভ্যালুও ছোট, এটার ভ্যালুও ছোট, কেবলমাত্র হাফ আর হাফ পার্টে ভাঙলে দুটো মানে জিনিসের গুণফলটা সবচেয়ে বড় হবে। তাহলে সবসময় এই ধরনের কোশ্চেন দেখলে একদম চোখ বন্ধ করে উত্তর হবে কত, দুটো বস্তুকে হাফ হাফ পার্টে ভাঙতে হবে, তবে হাফ হাফ পার্টে ভাঙলেই কিন্তু দুটোর গুণফলটা সবসময় বড় আসে। তুমি ভেবে দেখো, তুমি 1/3 আর 2/3 এই দুটো জিনিসের গুণ করো, দেখবে ভ্যালু ছোট আসবে। 2/9 কে ক্যালকুলেটারের মধ্যে 2/9 কে মারো, দেখবে একটা ছোট পয়েন্টে ভ্যালু পাবে। 1/4 কে ক্যালকুলেটারের মধ্যে পাবো, একটা ভ্যালু পাবে, আর এইখানে 3/16 কে মারো, ক্যালকুলেটারের মধ্যে একটা ভ্যালু পাবে। তুমি দেখবে এই তিনটে ভ্যালুর মধ্যে এটার মধ্যে সবসময় হাফ আর হাফের গুণফলটাই সব থেকে বড় তোমাকে ভ্যালু দেবে। তাই জন্য হাফ আর হাফের গুণফল আকারে তোমাকে ভাঙতে হবে। দুটো বস্তুকে যদি দুটোকে হাফ হাফ আকারে ভাঙো তাহলে সব থেকে বড় ভ্যালু পাবে। কি বললাম বোঝা গেল? তাহলে নিয়মটা হচ্ছে এই ধরনের অঙ্ক এলে প্রপার নিয়ম এটা, ওই যে ডেরিভেটিভ করে, এই যে এরকম ভাবে ডেরিভেটিভ করে উত্তর বার করা, যেটা আসবে x = 1/2। আর যদি তোমাদের এই কোশ্চেনটা জয়েন্টে আসে, যেরকম এখানে ইএম সিইটি 2001 কোশ্চেনটা এসেছিল, এই ধরনের কোশ্চেন যদি কোনো কম্পিটিটিভ এক্সামে পেয়ে যাও তাহলে ডাইরেক্ট চোখ বন্ধ করে এই যে সর্বাধিক আকর্ষণ বল যখনই বলবে এক্স এর ভ্যালুটা কত হবে, চোখ বন্ধ করে হাফ মেরে দেবে, কারণ দুটো হাফ হাফ গুণ করলেই কিন্তু সবচেয়ে বড় ভ্যালু আসে। 3/4 আর 1/4 যদি গুণ করো ভ্যালু ছোট আসবে, 2/3 আর 1/3 গুণ করলেও ভ্যালু ছোট আসবে। একমাত্র যদি দুটো জিনিসের ভরের গুণফলটা যদি হাফ হাফ পার্টে ভাঙতে পারো তাহলে কিন্তু বড় আসবে। যাদের মাথায় ঢোকেনি তাদেরকে বলবো একটু ম্যাথামেটিক্স খাটাও ভাই, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক, নেক্সট জিনিসে আসি আমরা। আশা করি তোমাদেরকে আরো নতুন নতুন জিনিস আমরা দিতে পারবো। আমরা বুঝবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি এখানে এমনি রাখিনি। এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এখানে যে বস্তুটা রয়েছে, যেটা মিডিলে যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার কারণে এই বস্তুটার উপর একটা আকর্ষণ বল হচ্ছে,
এই বস্তুটাকে যখন এর কেন্দ্রের দিকে টানবে, এর দিকে যখন টানবে, এখানে থাকা বস্তুটা, এই কালো পেনটা মনে করো আর একটা বস্তু, আর এই নীল পেনটা মনে করো আর একটা বস্তু, এই কালো পেনটা যদি এই বস্তুটাকে টানে, মানে এই কালো পেনটা নীলটাকে এদিকে টানছে, তার নিজের দিকে টানছে, তাহলে এ এদিকে টানছে, এ এদিকে টানছে, তাহলে আকর্ষণ বলের যে লব্ধিটা সেটা কোথা দিয়ে যাবে? একদম মিডিল দিয়ে যাবে। একদম কোথা দিয়ে যাবে? মিডিল দিয়ে যাবে। তোমার থিওরি কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু এইটুকু জিনিস বোঝো। ভেক্টর করে এসছো তো, ভেক্টরে দুটো জিনিসে খালি বোঝো, যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এখানে একটা বস্তু রাখলাম। যদি এই বস্তুটাকে টানে নিজের কেন্দ্রের দিকে, এই বস্তুটা যদি এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানে, মানে একটা আকর্ষণ বল এদিকে কাজ করছে, একটা ওই দিকে কাজ করছে, তাহলে এদের লব্ধিটা কোথা দিয়ে যাবে? একদম মিডিল দিয়ে যাবে। সিম্পল হিসাব ভাই, সিম্পল কথা বোঝো। এখানে মনে করো এখানে একটা কোনো বস্তু আছে, ঠিক আছে, একটা কোনো বস্তু আছে, একটা বন্ধু এদিকে দড়ি দিয়ে টানছে, আর একটা বন্ধু এদিকে দড়ি দিয়ে টানছে। এখানে একটা কোনো মনে করো কোনো একটা বন্ধু আছে, এখানে একটা বন্ধু আছে, এই বন্ধুটা এইটাকে টানছে, ঠিক আছে, হাত দিয়ে টানছে এটাকে, আর এখানে একটা কোনো বন্ধু আছে যে এরকমভাবে এটাকে টানছে, ঠিক আছে। তাহলে যদি এদিকে টানে, তাহলে দুটো ফোর্স কোন দিয়ে কাজ করছে? একটা ফোর্স এদিকে কাজ করছে, একটা ফোর্স কোন দিয়ে কাজ করছে? এদিকে কাজ করছে। এটা মনে করো F1, এটা মনে করো F2, দুটো ফোর্স দুদিকে কাজ করছে। তাহলে এই বস্তুটা অ্যাকচুয়ালি যাবে কোন দিকে জানো? যদি এদিকে টানে, এরকমভাবে যদি টানা হয়, এটা যাবে এরকমভাবে, এদিকে যাবে, যেটা নেট ফোর্স, যেটা F, সেটা এইরকম মিডিল দিয়ে যাবে। আর এদিকে টানছে, তাহলে বস্তুটা কোন দিক দিয়ে যাবে? এরকম মিডিলের পজিশন দিয়ে যাবে। যদি এর আকর্ষণ বলটা বেশি হয় এর থেকে, তাহলে বস্তুটা একটু এই দিকে ঝুঁকে যাবে, মানে মোটামুটি এরকম একটা জায়গা দিয়ে যাবে, ঠিক আছে, এর কাছাকাছি জায়গা দিয়ে যাবে। এটা আমরা ভেক্টরে পড়ে এসেছি, ঠিক আছে, এই দুটো আমরা পড়েছি যে একই পয়েন্ট থেকে যদি এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স কাজ করে, তাহলে লব্ধিটা এরকম মিডিল পয়েন্ট থেকে যাবে সব সময়, ঠিক আছে। কি বললাম বোঝা গেছে তো? তাহলে লব্ধি যেটা হবে, দুটো ফোর্সের যে লব্ধি, মনে করে দেখো দুটো জিনিসের যে লব্ধি, দুটো ভেক্টরের যে লব্ধি বার করার পদ্ধতি কি শিখিয়েছিলাম, মনে আছে সেটা? দেখো, আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে তোমার কি এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট, আর এ আর বি হচ্ছে দুটো আলাদা আলাদা ভেক্টর, ঠিক আছে। এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, তাহলে এটা হবে আর ভেক্টর। তো দুটো ভেক্টরকে যদি ভেক্টর যোগ করতে পারি, তাহলে তার যা ফর্মুলা আসে সেটা আসে হচ্ছে এইটা, আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos থিটা, এটা হচ্ছে ফর্মুলা আসে। আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা একটা ফর্মুলা আসে, যে ফর্মুলাটা তোমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। এটা আশা করি তোমরা ভেক্টরে শিখে এসছো, দুটো ভেক্টরের যোগের ফর্মুলা এটা, আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা আশা করি জানো, তোমাদের হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু তোমরা যারা ভেক্টরে এই জিনিসটা শিখেছো তারা জানো যে আর স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দুটো ভেক্টরকে যোগ করলে তার যা ফর্মুলা আসে, তার যা রেজাল্টেন্ট আসে, সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। নর্মাল ভেক্টর যোগকে এরকম ভাবে লিখবে, আর ভেক্টর যোগটাকে যখন মান আকারে লিখবে, স্কেলার আকারে, ঠিক আছে, যখন মান বার করতে চাইবে তখন এইটা দিয়ে মান বেরোবে, আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা আমরা একটুখানি ছোট্ট করে খালি বুঝে নেবো। দেখো এই জায়গাটাতে একটুখানি মন দিয়ে শুনবে, এদিকে একটা বস্তু রয়েছে আর এদিকে একটা বস্তু রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে ধরো m1 ভরের একটা বস্তু রয়েছে, এখানে ধরো m2 ভরের একটা বস্তু রয়েছে। কি করবে? এই বস্তুটা যখন এই m ভরের বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানবে, তাহলে আকর্ষণ বলটা এদিক বরাবর হবে। m2 ভরের বস্তুটা যখন এদিকে টানবে, তার আকর্ষণ বলটা কোন দিক বরাবর হবে? এদিক বরাবর হবে। ধরলাম এটা F2, এটা ধরলাম F1, তাহলে লব্ধি ফোর্সটা কিন্তু এখান দিয়ে যাবে, যেটা হচ্ছে F। এই Fটা হবে হচ্ছে, যদি মান বার করি ডাইরেক্ট, তাহলে F স্কোয়ার ইজ ইকাল টু দাঁড়াবে F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার প্লাস হচ্ছে কি 2F1 F2 ইন্টু হচ্ছে cos থিটা। এটা তোমরা ভেক্টরে পড়ে এসেছো, লব্ধি বার করার ফর্মুলা F1 তার স্কোয়ার F2 তার স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, এটা পড়ে এসছো। এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো এখানে প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে কাজে লাগিয়ে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব, যার জন্য আমি এই জিনিসটা করালাম। একটা নিউমেরিক্যাল আমি তোমাদের জন্য সলভ করব। দেখো খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল একটা আছে। এখন একটা কোশ্চেন সলভ করবো এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন, যেটা বোঝালাম যে দুটো ভেক্টর দুদিকে কাজ করছে, তাহলে মিডিল দিয়ে তাদের লব্ধিটা যাবে, সেটার উপর বেস করে একটা আমরা এখন কি করব? একটা নিউমেরিক্যাল সলভ করব। দেখো খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, বলছে তিনটে সমভরের বস্তুকে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে রাখা হয়েছে, তিনটে শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। দেখো ভালো করে বোঝো, একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে, তাই না? এই তিনটে শীর্ষবিন্দু আছে, একটা শীর্ষবিন্দু মনে করো এ, এইখানটা এ শীর্ষবিন্দু, এটার নাম আমি দিলাম বি, আর এইখানটার নাম আমি দিলাম হচ্ছে সি। তিনটে শীর্ষবিন্দু নিয়েছি এ বি সি।
এই তিনটে শীর্ষবিন্দুতে কি করা হয়েছে, তিনটে বস্তুকে রাখা আছে সমান ভরে। এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তুকে রাখা আছে, এখানে একটা বস্তুকে রাখা আছে, তিনটে বস্তুকে। এটার ভর এম, এটার ভরও এম, আর এটার ভর হচ্ছে এম। তিনটে ভর হচ্ছে এম এম এম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তিনটের ভর এম এম এম। ঠিক আছে, এবার কথাটা কি বলছে যে সমবাহু ত্রিভুজ তিনটে শীর্ষবিন্দুতে রাখা আছে, আর বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এ করে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য হচ্ছে এ। বলছে এ বিন্দুতে অবস্থিত বস্তুটির ওপর, এ বিন্দুতে যে বস্তুটা আছে তার ওপর বি ও সি বিন্দুতে অবস্থিত বস্তুটির জন্য কত আকর্ষণ বল হবে। এ বস্তুটার ওপর বি বস্তুটা কত বল দ্বারা টানছে আর সি বস্তুটা কত বল দ্বারা টানছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এর ওপর বি বিন্দুতে অবস্থিত বস্তুটা কত বল দ্বারা টানছে, তাহলে দেখো এর যে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে বি বস্তুটার জন্য। আর সি বস্তুটার জন্য এ বিন্দুতে অবস্থিত বস্তুর আকর্ষণ বলটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। সিম্পল হিসাব ভাই। একটা যে বস্তুটা বি বিন্দুতে আছে সে এ বিন্দু থাকা বস্তুটাকে তার নিজের দিকে টানবে, সি বিন্দুতে থাকা বস্তুটা এ বিন্দুটাকে নিজের দিকে টানবে। কোশ্চেনে তাই বলেছে এ বিন্দুতে অবস্থিত বস্তুটির ওপর, এর ওপর বি আর সি বিন্দুতে অবস্থিত বস্তুটার, বি বিন্দুতে অবস্থিত বস্তু আর সি বিন্দুতে অবস্থিত বস্তুটা কত বল দ্বারা টানবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবার আগে বি বিন্দুতে অবস্থিত যে বস্তুটা আছে তার জন্য আকর্ষণ বলটা বার করছি, যেটাকে আমি ধরে নিচ্ছি F1। তো F1 হবে জি ইন্টু দুটো বস্তুর ভরের গুণ এম আর এম এর গুণ, তাহলে এম ইন্টু এম ডিভাইডেড বাই এদের মধ্যে যে দূরত্ব, দূরত্ব কত এ, তাহলে এ তার হচ্ছে স্কোয়ার। বোঝা গেল কি বললাম? তো এটাকে হিসাব করে আসলো জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো যেটা এখানে এই যে বস্তুটা আছে সি বিন্দুতে অবস্থিত বস্তুটা, এ যে আকর্ষণ বল দ্বারা টানছে সেটাকে ধরে নিলাম হচ্ছে F2। F2টা হবে জি ইন্টু দুটো বস্তুর ভর, এর ভর আর এর ভরের গুণ, মানে এম ইন্টু হচ্ছে এম ডিভাইডেড বাই এদের মধ্যে যে দূরত্ব যেটা হচ্ছে এ তার হচ্ছে স্কোয়ার, মানে আসবে হচ্ছে জি এম স্কোয়ার বাই আসবে হচ্ছে এ স্কোয়ার। তাহলে ভালো করে বোঝো, এখানে দুটো যে বস্তু রয়েছে, দুটো বস্তু পরস্পরকে কি করছে, বি বিন্দুতে থাকা বস্তুটা নিজের কেন্দ্রের দিকে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার বল দ্বারা টানছে, সি বিন্দুতে থাকা বস্তুটা নিজের কেন্দ্রের দিকে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার বল দ্বারা টানছে। তাহলে লব্ধিটা কোন জায়গা দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে, একদম মিডিল পয়েন্ট দিয়ে যাবে। যে লব্ধিটার হচ্ছে তোমার ধরে নিলাম হচ্ছে এফ হবে। ঠিক আছে, যে লব্ধিটাকে আমি ধরে নিলাম হচ্ছে এফ হবে। এবার আমরা লব্ধি বার করবার ফর্মুলা আমরা এখানে শিখেছি, যেটা হচ্ছে এফ ইজিক্যাল টু, আমরা জানি F1 তার স্কোয়ার প্লাস F2 তার হচ্ছে স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, আর এইখানটাতে হবে হচ্ছে একটা স্কোয়ার এফ স্কোয়ার ইজিক্যাল টু F1 স্কোয়ার F2 স্কোয়ার 2F1 F2 cos থিটা। এটা আমরা ফর্মুলাটা জানি। এবার একটা জিনিস খালি ভালো করে মন দিয়ে শুনবে, জিনিসটা বুঝবে যে দেখো এইটা বলা আছে একটা সমবাহু ত্রিভুজ, একটা বলা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয় গো, 60 ডিগ্রি করে হয়। যারা একটুখানি ক্লাস 10 9 10 পড়াশোনা করেছে তারা জানো, এখানে ফিজিক্সে এসে তারা এগুলো বলবো না, এগুলো 9 10 জিনিস। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে, এটা মনে রাখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের এইখানে যে কোণটা হবে, এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে এই দুটো কোণের মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে যেটা হবে, এইখানে যে কোণটা হবে সেটা হচ্ছে এই কোণটার মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 60 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে F1 F2 cos থিটা বলছি, মানে এখানে যে থিটাটা সেটা হচ্ছে F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল। ধরলাম এই যে ফোর্সটা, এদিকে যে ফোর্সটা কাজ করছে এই ফোর্সটাকে F1 ধরছি, এদিক বরাবর এই যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমরা F2 ধরছি। তো এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে থিটার জায়গাতে আমরা কত পুট করব, থিটার জায়গাতে আমরা 60 ডিগ্রি পুট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে যেটা যদি সলভ করি, F তার স্কোয়ার ইজিক্যাল টু F1 বলতে জি এম স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এখানে লিখবো জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, আর F1 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কি করলাম, একটা স্কোয়ার দিলাম, প্লাস দিয়ে F2 আছে, F2 এর ভ্যালু জি এম স্কোয়ার এ স্কোয়ার, তো F2 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে লিখবো জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার তার স্কোয়ার, প্লাস দিয়ে 2F1 F2 2 ইন্টু F1 বলতে কত, F1 বলতে জি এম স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এফ জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে F1 এর ভ্যালু, ইন্টু F2 বলতে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, আর তার সাথে কি রয়েছে, তার সাথে রয়েছে cos থিটা, তাহলে ইন্টু cos, আর থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু এইমাত্র বললাম দুটোর বাহুর মানে F1 ফোর্স আর F2 ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ভ্যালু, ঠিক আছে, cos 60 ডিগ্রি। তো এবার দেখো এটাকে ক্যালকুলেশন করছি, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। দেখো এটাকে যদি আমি সলিউশন করি তাহলে F তার স্কোয়ার জি এম স্কোয়ার এ স্কোয়ার যেরকম আছে লিখে দিচ্ছি,
আর তার আবার হোল স্কোয়ার আছে, লিখে দিই ভাই, দরকার নেই, এখানে যেরকম আছে দেখে দেখে লিখে দিই, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তার আছে হোল স্কোয়ার যেরকম আছে লিখে দিই, ইন্টু দিয়ে 2, এখানে দেখো জি এম স্কোয়ার এ স্কোয়ার, এখানে দেখো জি এম স্কোয়ার এ স্কোয়ার, মানে দুটো জি এম স্কোয়ার এ স্কোয়ার, তো এটাকে হোল স্কোয়ার বানিয়ে লিখছি এরকমভাবে, জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, কারণ জি এম স্কোয়ার এ স্কোয়ার এখানে একটা আছে, জি এম স্কোয়ার এ স্কোয়ার এখানে একটা আছে, তাহলে দুটো জিনিসের গুণ মানে তাদের স্কোয়ার লিখতেই পারি। আর ইন্টু হয়ে গেছে cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি ভ্যালু কত সবাই জানো, cos 60 ডিগ্রি ভ্যালু হয় 1/2, তো 2 আর 2 কেটে দিলাম, 2 আর 2কে আমি কি করলাম কেটে দিলাম, তো 2 আর 2কে কেটে দিলে এখানে কত থাকছে বলো তো, এখানে থাকছে দেখো, আচ্ছা এখানে একটা প্লাস হবে, হ্যাঁ এখানে একটা প্লাস হবে, তো এখানে থাকছে দেখো জি এম স্কোয়ার এ স্কোয়ার একটা, জি এম স্কোয়ার এ স্কোয়ার আর একটা, জি এম স্কোয়ার এ স্কোয়ার আর একটা, টোটাল 3খানা জি এম স্কোয়ার এ স্কোয়ার থাকছে, তাই না? তাহলে এফ এর যে মানটা হবে, শুধু এফ এর যে মান হবে সেটা হচ্ছে রুট ওভার 3খানা জি এম স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা থাকছে, বলো বুঝতে পারলে কিনা? জি এম স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার একটা, জি এম স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার দুটো, জি এম স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার 3টে, তাহলে টোটাল 3টে আছে, তাহলে 3টে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তার 3টের হোল স্কোয়ার লিখলাম, আর এফ এর মাথা থেকে আমি এখান থেকে স্কোয়ারটা তুলে দিলাম বলে এখানে একটা রুট দিলাম। দেখো ভালো করে বোঝো, এই লাইনে স্কোয়ার ছিল, এখানে কিন্তু স্কোয়ারটা লিখিনি, স্কোয়ারটা তুলে দিয়েছি বলে পাশে আমি কি দিয়েছি, একটা আমি রুট দিয়েছি। তাহলে এটাকে যদি একটু সলিউশন করা যায়, তাহলে দেখো 3-এর রুট করলে এটা আসবে √3, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার তার পুরোটার মাথায় স্কোয়ার আছে, এই স্কোয়ারটার যদি রুট হয় তাহলে স্কোয়ার আর রুট কাটাকুটি হয়ে যাবে, হয়ে শুধু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ইন্টু জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার পড়ে থাকবে, এটা বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এফ হবে, এফ এর ভ্যালু হচ্ছে এইটা, হচ্ছে এফ এর ভ্যালু কি হচ্ছে √3 জি এম স্কোয়ার এ স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি দুটো অপশন পাচ্ছি, √3 জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার এই একটা অপশন আছে, আর এখানে দেখো √3 জি এম স্কোয়ার এ স্কোয়ার একটা অপশন আছে, দুটো অপশন আছে, তো আমাকে বলতে হবে কোন অপশনটা রাইট হবে, এ এর অপশনটা রাইট হবে না সি এর অপশনটা রাইট হবে, একটুখানি মন দিয়ে শুনবে। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিক বরাবর কাজ করছে, আমরা যারা ভেক্টর পড়েছি তারা জানি, যারা ভেক্টর পড়িনি তাদের আর কি বলবো ভাই, যারা ভেক্টর পড়েছো তারা নিশ্চয়ই জানো, আমার ভিডিও আছে ভেক্টরের দেখে নিও, যদি ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করে তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যে ইউনিট ভেক্টরটা নিই সেটা হচ্ছে আই ক্যাপ নিই, ওয়াই অক্ষ বরাবর আমরা জে ক্যাপ নিই, আর জেড অক্ষ বরাবর আমরা কে ক্যাপ নিই। এবার যে অক্ষে এই ওয়াই অক্ষের যখন ওপর দিকে উঠবো, ওয়াই অক্ষের যখন ওপর দিকে উঠবো তখন আমরা নিই হচ্ছে প্লাস জে ক্যাপ, ওয়াই অক্ষের যখন আমরা নিচের দিকে নামবো তখন আমরা নেব মাইনাস জে ক্যাপ, ওয়াই অক্ষের যখন নিচের দিকে নামবো আমরা নেব মাইনাস জে ক্যাপ, ওয়াই অক্ষের যখন ওপর দিকে উঠবো তখন আমরা নেব প্লাস জে ক্যাপ। আচ্ছা এখানে যে লব্ধি ভেক্টরটা, সেই লব্ধি ভেক্টরটা নিচের দিকে কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করছে, ফলে এখানে যে ইউনিট ভেক্টরটা আসবে সেটা আসছে মাইনাস জে ক্যাপ, তার মানে এটার যে ভেক্টর রূপ হবে সেটা হচ্ছে √3 জি এম স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস জে ক্যাপ হবে, মাইনাস জে ক্যাপ হবে, বোঝা গেল? যা বাবা বোঝাই গেল না, এটা একটুখানি দেখে নাও, এটা হচ্ছে তোমার কি হবে, এখানে লিখেছি দেখো √3 জি এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস জে ক্যাপ হবে, ঠিক আছে, মাইনাস জে ক্যাপ হবে, এই যে এটা, ঠিক আছে, দেখে নাও ভালো করে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফলে এইখানে যে অপশনটা রাইট হবে সেটা হচ্ছে অপশন সি এরটা হচ্ছে রাইট উত্তর, √3 জি এম স্কোয়ার এ স্কোয়ার আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ কেন, কারণ ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করছে। তো আমরা এবার এত কিছু পড়েছি, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশনটা আমি এখানে লিখেছি, এটা হচ্ছে ডেফিনেশন, দুটো একক ভরের বস্তুকে পরস্পর থেকে যদি একক দূরত্বে রাখা হয় তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। দেখো জিনিসটা কি বোঝো একটুখানি ভালো করে মন দিয়ে, যদি আমরা জানি এফ ইজিক্যাল টু যেটা হয় সেটা হচ্ছে জি ইন্টু m1 m2 বাই হচ্ছে আর স্কোয়ার, অনেকবার লেখা হয়ে গেছে এটা, ঠিক আছে, আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। এবার কি বলছে, দুটো বস্তুর ভরকে একক হতে হবে, মানে m1টাকে 1 হতে হবে, m2টাকে 1 হতে হবে, এটাও 1 একক হবে আর এটাও 1 একক হবে, আর তাদের মধ্যে যে দূরত্ব, এই দুটো বস্তুর মধ্যে যে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স আর সেটাকেও কত হতে হবে, 1 একক হতে হবে। যদি হয় যে ভরও 1 হয়ে গেছে দুটো বস্তুর, দূরত্বটাও 1 হয়ে গেছে, তাহলে কি হবে, আমি এনে এখানে যদি রেখে দিই তাহলে কি হবে, দেখো তাহলে হবে এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 এর ভ্যালু 1, m2 এর ভ্যালু 1, আর এর ভ্যালু হচ্ছে 1 তার স্কোয়ার, তো সবকটা 1কে গুণ করলে এখানে 1 আসবে, তাহলে এফ এর যে ভ্যালুটা আসবে সেটা জি এর সাথে সমান আসবে, তুমি নিজেই দেখে নাও, এগুলো সব 1 গুণ করলে তো 1 এর সাথে জি গুণ করো, জি আসবে, তাহলে এফ আর জি কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে কি বলছে, দুটো একক ভরের বস্তুকে একক দূরত্বে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই মহাকর্ষীয় ধ্রুবক।
তাহলে আবার বলছি, দুটো একক ভরের বস্তুকে পরস্পর থেকে একক দূরত্বে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই মহাকর্ষীয় ধ্রুবক। আশা করি বুঝতে পেরে গেছে। তাহলে দেখো এফ আর জি তখন সমান হয়ে যাচ্ছে, সেই জন্য এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশন। আশা করি বুঝতে পারলে। কি বললাম? দুটো একক ভরের বস্তুকে, এরও ভর একক এরও ভরের একক, দুটো একক ভরের বস্তুকে পরস্পর থেকে কত দূরত্বে রাখতে হবে? একক দূরত্বে রাখতে হবে। রাখলে যে আকর্ষণ বল কাজ করবে সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটাই হচ্ছে তোমার কি মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশন বা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা। মহাকর্ষীয় ধ্রুবকের যে মানটা আমরা জানি, জি ইজ ইকাল টু 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা ফার্স্টে বার করেছিলেন বিজ্ঞানী ক্যাভেন্ডিস কিন্তু কি করেছিলেন? ক্যাভেন্ডিস এই মানটা বার করেছিলেন। দেখো মনে করে দেখো, জি এর আমি ডেফিনেশন তোমাদেরকে ক্লিয়ার করলাম, জি এর মান কত সেটা আমি বললাম, জি এর মান কে বার করেছিলেন সেটাও আমি তোমাকে বললাম, জি এর একক আমি তোমাকে বলেছি, জি এর মাত্রাও আমি তোমাকে বলেছি, জি এর সম্পর্কে সবকিছু আমি বলেছি। আমি আজকের এই ভিডিওতে আমি নিউমেরিক্যালও করিয়েছি। আমি কিন্তু এবার সমস্ত রকম যা যা হতে পারে জি এর ওপর আমি সমস্ত কিছু ডিটেলসে ডিসকাশন তোমাদের জন্য করেছি। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা বুঝতে পারা গেছে, আশা করি ভালো লেগেছে। চলো এবার নেক্সট জিনিসে আমরা আসি। এই যে কোশ্চেনটা আমি করাবো, স্টার মেরে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই কোশ্চেনটার উপর বেস করে কয়েকশো নিউমেরিক্যাল সলভ হবে। তোমাদের প্রবলেম সেট 1 যেটা দোয়ারি মাইতি মজুমদারের বই দিয়ে শোনো এবং এর যে ফর্মুলাটা প্রতিষ্ঠা করবো বারবার খাতার মধ্যে প্র্যাকটিস করো আর ফর্মুলাটাকে মুখস্থ রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। কি বার করছি আমরা? স্মল জি এর সঙ্গে ক্যাপিটাল জি এর সম্পর্ক অথবা ভূপৃষ্ঠের ওপর কতটা অভিকর্ষ ত্বরণ হতে পারে সেটা। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে। মনে করো সবার আগে আমি একটা ধরছি যে এখানে পৃথিবী আছে, পৃথিবীটাকে আমি ওপরের পৃথিবীর আপার পার্টটা দেখাচ্ছি, পৃথিবীর আমি আপার পার্টটা দেখাচ্ছি, এখানে পৃথিবীর সেন্টার, আমি কি করছি? পৃথিবীর আপার পার্টটা দেখাচ্ছি, পুরোটা আঁকলে এটা একটা গোলক হবে, তো আমি আপার পার্টটা দেখাচ্ছি। আমি বলছি এই যে যেটা পৃথিবীর সেন্টার সেখান থেকে স্মল আর দূরত্বে এখানে একটা কোনো বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে কি বললাম? পৃথিবীর সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্স দূরত্বে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হচ্ছে তোমার স্মল আর ডিস্টেন্স দূরত্বে একটা বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে এম। এবার ধরলাম এই গোটা পৃথিবীটার যে টোটাল ভর সেটার কেন্দ্রীভূত আছে, যে ভরটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এখানে ক্যাপিটাল এম ভর রয়েছে এই পৃথিবী। তাহলে আমরা একটু আগে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি শিখেছি? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি যে আকর্ষণ বলটা হবে, তোমরা এর আগের ওপরে এই কথাগুলো লিখে নেবে, যে আকর্ষণ বলটা হবে যেটা হচ্ছে এফ, সেই এফ এর মানটা হবে ক্যাপিটাল জি ইন্টু প্রথম বস্তুটার ভর যেটা হচ্ছে পৃথিবী ক্যাপিটাল এম ইন্টু দ্বিতীয় বস্তুটার ভর যেটা হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই ওদের মধ্যবর্তী যে দূরত্ব মানে আর, তার হচ্ছে স্কোয়ার। এটা হবে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন হলো। সেকেন্ড আমরা কথা কি জানি? এই বস্তুটা যদি এখানে থাকে ও নিচের দিকে একটা আকর্ষণ বল অনুভব করবে, তোমরা নিশ্চয়ই জানো এই বস্তুটা তার যা ওজন mg, এই আকর্ষণ বলটাই mg বলটাই ও নিচের দিকে কি করবে? অনুভব করবে, তাই তো? তাহলে ও নিচের দিকে একটা কোন আকর্ষণ বল অনুভব করবে? F = mg। এটা কোন সূত্র অনুসারে হয়? নিউটনের দ্বিতীয় গতি সূত্র, যেটা আমরা নিশ্চয়ই জানি যে F = m * হচ্ছে a, ফাদার ইকুয়াল টু মাদার, ঠিক আছে? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এই বলটা আমরা জানি, এটা F = ma। এই ফোর্সটা আমরা যারা নিউটনের দ্বিতীয় গতি সূত্র পড়েছো তারা জানো, তো আশা করি তারা এই ভিডিওটা দেখছো। তাহলে F = ma হয়। এবার a মানে হচ্ছে ত্বরণ, এখানে এই বস্তুটার উপর কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ। তাই জন্য এর জায়গাতে আমরা কত বসাবো? m * g বসাবো। তাহলে f এর ভ্যালু কত বেরোলো? m * g। ওই জন্য আমি এখানে লিখেছি নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে আমরা জানি F = হয় হচ্ছে m * g হয়। তাহলে এফ এর ভ্যালু এখানে কত পেলাম? mg পেলাম। এই এফ এর ভ্যালু যেটা mg পেয়েছি, এই mgটা নিয়ে গিয়ে এখানে রেখে দাও, এফ এর জায়গাতে রেখে দাও। তাহলে রেখে দিলে কি হবে? দেখো এফ এর জায়গাতে আমরা কত পুট করছি? mg পুট করছি। তাহলে এখানে mg পুট করলাম ইকুয়াল টু g ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই হচ্ছে r স্কোয়ার। এবার এখানের m কেটে গেল, কারণ এই এমটা নিচে এসে এমনিও কাটতো, তো এখানে কেটে দিলাম। তাহলে এখানে যেটা দাঁড়ালো স্মল জি, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে g ক্যাপিটাল M বাই হচ্ছে r স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ভ্যালু। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। 100টা স্টার মারো, 200টা স্টার মারো, যতগুলো খুশি স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। স্মল জি = gm বাই r স্কোয়ার, মানে
স্মল জি এর সাথে ক্যাপিটাল জি এর যে সম্পর্কর সমীকরণ এটা হচ্ছে এইটা। এই যে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল স্মল জি এর সঙ্গে ক্যাপিটাল জি এর সম্পর্ক, সেটা হচ্ছে স্মল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে যখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা স্মল আর দূরত্বে থাকবে, স্মল আর দূরত্বে থাকবে, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই হচ্ছে আর স্কোয়ার। একটা জিনিস এখানে লক্ষণীয় বিষয় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, একটা জিনিস লক্ষণীয় বিষয় আছে এখানে। দেখো বস্তুটার যে ভরটা স্মল এম, সেই এমটা কিন্তু এখানে নেই, মানে বস্তুটার ভর কত বেশি বা কতটা বস্তুটার ভর কম সেটার ওপর এই অভিকর্ষজ ত্বরণ, এখানে জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই জিটা বা অভিকর্ষজ ত্বরণটা কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে ডিপেন্ডটা কার ওপর করছে? ডিপেন্ডটা কেবলমাত্র করছে পৃথিবীর ভর, পৃথিবীর যে মহাকর্ষ ধ্রুবকার আর এই বস্তুটার মধ্যে কত দূরত্ব আছে তার ওপর। তাহলে স্মল জিটা কিন্তু বস্তুটা যত ভারী হবে তার ক্ষেত্রেও স্মল জি একই লাগবে, বস্তুটা যদি খুব ছোট ভরের বস্তু হয় তার ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে স্মল জি এর যে ভ্যালুটা সেটা কিন্তু একই লাগবে। কারণ দেখো এই যে এক্সপ্রেশনটা আমি বানিয়েছি এখানে স্মল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এখানে দেখো বস্তুটার যে ভর ছিল স্মল এম সেটা কিন্তু এখানে নেই, তার মানে স্মল জি যেটা সেটা কিন্তু কেবলমাত্র জিএম বাই আর স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, বস্তুটার ভরের উপর ডিপেন্ড করছে না। খাতার মধ্যে লেখো এটা, কি বললাম? বস্তুটার ভরের ওপর এটা ডিপেন্ড করছে না। বস্তু যত ভারী হবে তার ক্ষেত্রেও স্মল জি একই লাগবে, বস্তু যত হালকা হবে তার ক্ষেত্রেও অভিকর্ষজ ত্বরণ একই লাগবে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝা যাক। আমার ওপর অভিকর্ষজ ত্বরণ যত হচ্ছে সেটা হচ্ছে 9.8, তুমি যেখানে বসে আছো না কেন, তুমি যারা আমার ভিডিও দেখছো, তোমার ওপর অভিকর্ষজ ত্বরণ নিশ্চয়ই 9.8। তোমার একটা বন্ধু খুব ধাবড়া মতন মোটা, ঠিক আছে, তার উপরেও নিশ্চয়ই অভিকর্ষজ ত্বরণ একই লাগছে। একটা রোগা বন্ধু, তার উপরে অভিকর্ষজ ত্বরণ একই লাগছে নাকি ভাই? মানুষ বিশেষে অভিকর্ষজ ত্বরণ আলাদা আলাদা লাগবে। তুমি তোমার চেহারা ওরকম বলে তোমার উপর একরকম অভিকর্ষজ ত্বরণ হবে, একটা মোটা বন্ধুর ওপর তোমার একটা অভিকর্ষজ ত্বরণ আলাদা লাগবে, একটা রোগা বন্ধুর ওপর অভিকর্ষজ ত্বরণ আলাদা লাগবে, এরকম হয় কি? নাকি সবার উপরেই একই অভিকর্ষজ ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে তোমার 9.8 কাজ করে? কেন কাজ করে বলো তো? কারণ ওই বস্তুটার ভর মানে বা ব্যক্তিটার ভর তার উপর কিন্তু দেখো ডিপেন্ড করছে না, সেই বস্তুটার ভর এম তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, কেবলমাত্র মহাকর্ষ ধ্রুবক এম মানে ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, আর হচ্ছে আর মানে যেটার মধ্যে দূরত্ব, বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব, তার উপর ডিপেন্ড করছে। বোঝা গেল কি বললাম? তাহলে সে রোগা হোক, মোটা হোক, বড় হোক, ভারী হোক, তার উপর এই তোমার হচ্ছে স্মল জি ডিপেন্ড করছে না। কি বললাম? বোঝা গেছে? এবার দেখো, এবার একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে। যদি বস্তুটা এইখান থেকে আর দূরত্বে না থেকে এই পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থাকতো, এই পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থাকতো, মানে এই তো পৃথিবীর আপার পার্ট, পৃথিবীর আপার পার্টের ওপর থাকতো, এইখানটাতে থাকতো, তাহলে কি হতো? তাহলে কি হতো ভালো করে বোঝার চেষ্টা করো। ধরলাম পৃথিবীর এই সেন্টার থেকে এই যে এটা পৃথিবীতে একটা গোলক, একটা গোলকের মতো, একটা গোলকের মতো, অ্যাকচুয়ালি গোলক নয় কিন্তু গোলকের মতো অনেকটা। তাহলে ধরলাম পৃথিবীর এই সেন্টার থেকে, এই যে সেন্টার, এই সেন্টার থেকে এই অবধি যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি পৃথিবীর হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হচ্ছে ব্যাসার্ধ। পৃথিবীর সেন্টার থেকে পৃথিবীর যে সেটা ভূপৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধ হবে, যদি এটা গোলক হতো, এটা যদি কমপ্লিট গোলক হতো, এটা যদি গোলক হতো, তাহলে সেন্টার থেকে এতটা পর্যন্ত একটা ব্যাসার্ধ থাকতো যেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দূরত্বটা কত থাকতো? ক্যাপিটাল আর থাকতো। তাহলে এখানে স্মল আর এর জায়গায় তখন কত পুট করতাম? ক্যাপিটাল আর পুট করতাম। তাহলে দেখো, যদি তাহলে এখানে লিখতে হবে যদি ভূপৃষ্ঠের ওপর বস্তুটা থাকে, ভূপৃষ্ঠের ওপর, ভূপৃষ্ঠের ওপর, ঠিক আছে, যদি ভূপৃষ্ঠের ওপর বস্তুটি থাকে তাহলে স্মল জি কত হবে? স্মল জি তখন হবে জিএম, জিএম বাই হচ্ছে তোমার কত, নিচে যে আরটা রয়েছে আরটা তখন কিন্তু ক্যাপিটাল আর হয়ে যাবে, তাহলে তখন হয়ে যাবে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠের ওপর অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠের ওপর অভিকর্ষজ ত্বরণ জিএম বাই আর স্কোয়ার। যদি বলে স্মল আর দূরত্বে কেন্দ্র থেকে, তাহলে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে স্মল জি ইকুয়াল টু জিএম বাই স্মল আর স্কোয়ার। যত দূরত্ব, যদি এইচ উচ্চতা থাকতো তাহলে জিএম বাই এইচ তার স্কোয়ার, যদি ভূপৃষ্ঠের ওপর থাকে তাহলে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটাকে স্টার মারো 100টা, 200টা, 300টা, যতগুলো ভাবে স্টার মারো। এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুটো ইকুয়েশন দিয়ে কিন্তু নিউমেরিক্যাল নামবে, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন দিয়ে কিন্তু নিউমেরিক্যাল নামবে স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আশা করি তোমাদের মাথার মধ্যে এই দুটো ইকুয়েশন আশা করি বসে গেছে, সুন্দরভাবে ওরা ঘোরাফেরা করছে তোমাদের মাথার মধ্যে। স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার হচ্ছে এটার ইকুয়েশন হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকেই আমি বার করব, তাহলে দেখো এখান থেকে আমি যে স্মল জি এর সঙ্গে ক্যাপিটাল জি এর যে সম্পর্ক সেটার একটা সমীকরণ পেয়েছি, এটা বা এটা, তুমি দুটোই লিখে দেবে। এটা লেখার পর লিখবে যদি ভূপৃষ্ঠের উপর বস্তুটি অবস্থিত হয়, এখানে লিখবে, পুরো কথাটা আমি লিখিনি, যদি ভূপৃষ্ঠের উপর বস্তুটি ভূপৃষ্ঠের উপর বস্তুটি অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে, লিখে স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার লিখবে। আর ভূপৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠের উপর যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। তাহলে দুটো জিনিস আমি কিন্তু এখান থেকে বানাতে পারলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে
এবার এই জি এর যে ভ্যালুটা, এই জি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে উত্তর আসে 9.8, ক্যালকুলেশন করে উত্তর আসে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে আসে? মনে করো জি এর ভ্যালু হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻11 পৃথিবীর যা ভর এখানে বসাবে, পৃথিবীর ভর দেখবে লাস্টের দিকে বইতে আছে, আমি লাস্টে বার করবো, তাই না এখানে আর বলছি না। 8টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে 6400 কিলোমিটার, এখানে বসিয়ে তার স্কোয়ার টাওয়ার করে ক্যালকুলেশন করে দেখবে উত্তর আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই জন্য স্মল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এতটা অবধি তোমরা বুঝতে পেরেছো, এতটা অবধি তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে। এবার আমি কি করব, পৃথিবীর ঘনত্ব তোমাদেরকে বার করে দেখাবো, যেটা কত দেখো। তাই দেখো পৃথিবীর ঘনত্ব আমি বার করব। পৃথিবীর ঘনত্ব বার করবার জন্য আমাদের এই ইকুয়েশনটাকে কাজে লাগবে, যেটা হচ্ছে স্মল জি ইজ ইকাল টু জিএম বাই হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমার কাজে লাগবে। দেখো আমি একটু আগেই বলেছি পৃথিবী হচ্ছে একটা গোলকের মতো, পৃথিবী একটা গোলকের মতো। এবার তুমি একটা কথা আমাকে বলো তো, গোলকের আয়তনের ফর্মুলা কি হয়? যারা ক্লাস 10-এ একটুখানি গোলক চ্যাপ্টারটা পড়েছো, গোলকের আয়তনের ফর্মুলা কি হয়? গোলকের আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর তার কিউব হয়, 4/3 পাই আর তার কিউব হয়। এটা তোমরা জানো, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, এটা তোমরা জানো। তাহলে একটা জিনিস বোঝো, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে কত? ভি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে পৃথিবীর যে আয়তন হবে, পৃথিবীটাকে যদি আমরা গোলক রূপে কল্পনা করি, তাহলে পৃথিবীর আয়তনটা হবে 4/3 পাই আর কিউব। এবার তোমরা জানো যেটা ঘনত্ব, যেটা ঘনত্বকে আমরা জেনারেলি লিখি যেটা দিয়ে, সেটা হচ্ছে রো দিয়ে লিখি, রো। এটাকে রো বলা হয়, লিখে নিতে পারো, এটাকে রো বলা হয়। রো মানে হচ্ছে ভর বাই হচ্ছে কি, ভর বাই হচ্ছে আয়তন, ভর বাই হচ্ছে কি আয়তন। ভরকে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে, আয়তনকে লেখা হয় ভি দিয়ে। তাহলে রো ইজ ইকাল টু এম বাই ভি হয়, রো ইজ ইকাল টু কি হয়? এম বাই ভি হয়। বা আমি কথাটাকে এখানে লিখছি আর একটা জিনিস ভাবে, দেখো ভিটা নিচে আছে, রো এর সাথে গুণ করে দিলাম, তাহলে রো ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম, ইকুয়াল টু হচ্ছে কি ক্যাপিটাল এম হয়। ঠিক আছে, এতটা অবধি বোঝা গেছে। এবার দেখো এখানে ভি এর ভ্যালু কত? এখানে ভি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব, কারণ পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, আর পৃথিবীর আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে ভি এর জায়গাতে আমরা যদি ভ্যালু বসাই, তাহলে রো ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর তার হচ্ছে কিউব, এটা ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম। তো এবার এখান থেকে দেখো পৃথিবীর ঘনত্বটাকে আমি কিভাবে বার করছি, দেখো ভালো করে মন দিয়ে শুনবে। স্মল জি যেরকম আছে, স্মল জিটাকে রাখলাম, জি বাই আর স্কোয়ার যেরকম আছে, জি বাই আর স্কোয়ারটাকে রাখলাম, ইন্টু এই ক্যাপিটাল এম এর জায়গাতে, ক্যাপিটাল এম এর জায়গাতে এই ভ্যালুটাকে বসাচ্ছি, মানে রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর তার হচ্ছে কিউব, আর স্কোয়ার আর আর কিউব কেটে গেল, ক্যাপিটাল আর। তাহলে এখানে দেখো নিচে থাকা 3টা জি এর সাথে গুণ হয়ে যাবে, 3g হবে। আর আমাকে এখানে রোটাকে বার করতে হবে, তাহলে জি 4 আর এগুলো সব নিচে গিয়ে ভাগ হবে। তার মানে দেখো এখানে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে রো ইকুয়াল টু 3টা গিয়ে জি এর সাথে গুণ হবে, 3g আসবে, বাই দিয়ে কত আসবে? 4টা নিচে চলে যাবে, 4টা নিচে চলে যাবে, জিটা নিচে চলে যাবে, পাইটা নিচে চলে যাবে, আর আরটাও নিচে চলে যাবে, তাহলে 4 পাই জি আর এটা নিচে চলে যাবে। দেখে নাও ভালো করে, রো এর ইকুয়েশনটা কি দাঁড়ালো আমি আরেকবার বলে দিচ্ছি। 3টা নিচে ছিল, ওপরে গিয়ে গুণ হবে 3gর সাথে, মানে স্মল জি এর সাথে, তাহলে 3 ইন্টু জি হয়ে গেল 3g, 4 পাই রো 4 পাই জি আর আর, 4 পাই জি আর আর এগুলো সব নিচে এসে ভাগ হলো, 4 পাই জি আর আর এগুলো সব নিচে এসে ভাগ হয়েছে। তাহলে এটা হচ্ছে রো এর ভ্যালু, রো এর ভ্যালু এটা, রো ইজ ইকাল টু 3g বাই 4 পাই জি আর, এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। 3g বাই 4 পাই জি আর হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব হচ্ছে। এবার এখানে একটা জিনিস বোঝো, এই যে রো এর মানটা আমরা এখান থেকে বার করতেই পারি চাইলে। কি করে বার করবো দেখো, এখানে রো এর ভ্যালুটা যদি আমরা বার করতে চাই, তাহলে 3-এর জায়গাতে 3 থাকবে, জি মানে হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা সবসময় জানি 9.8 হয়। ঠিক আছে, 4 মানে 4 হয়, পাই মানে আমরা জানি 22/7 হয়। ঠিক আছে, জি মানে হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 হয়। আর এখানে যেটা ক্যাপিটাল আর হয়, সেটা হচ্ছে জেনে রাখবে পৃথিবীর ব্যাসার্ধকে ধরা হয় 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার ধরা হয়। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাওয়ার নিয়ম কি? হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 10 কিউব দিয়ে গুণ করতে হবে। তাহলে 6400-র সাথে আমি কত গুণ করব? 10-এর মাথায় কিউব দিয়ে গুণ করব, তাহলে এটা মিটারে চলে আসবে। এবার 6400 ইন্টু 10 কিউব যদি এখানে বসাও, 6400 ইন্টু 10 কিউব যদি এখানে বসাও, বসে এটাকে যদি ক্যালকুলেটারের মধ্যে মারো, এই ওপরের ভ্যালুটা টুকবে, নিচের ভ্যালুটা ঠিকঠাক করে টুকে যদি ক্যালকুলেটারের মধ্যে মারো, তাহলে তুমি রো এর যে ভ্যালুটা পাবে সেটা পাবে 5480 পয়েন্ট সামথিং কিছু একটা পাবে। তো যেটা নিয়ার ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 5500, এরকম একটা 5500, এটা 5500 কেজি পার মিটার কিউব।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার রো এর একটা ভ্যালু আসবে। ঠিক আছে, 5500 কেজি পার মিটার কিউব এটা হচ্ছে তোমার একটা ভ্যালু আসবে। তো এই হচ্ছে তোমাদের ইকুয়েশন। মনে রাখবে রো এর যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে তোমাদের ভ্যালু হয়। এই ভ্যালুটা মুখস্থ রাখবে, পৃথিবীর ঘনত্ব যেটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ভ্যালুগুলো বসিয়ে দেখো, 3 এর জায়গায় 3, জি এর জায়গায় 9.8, 4 এর জায়গায় 4, পাই এর জায়গায় 22/7, জি এর জায়গায় জি ক্যাপিটাল জি মানে তোমরা ভ্যালুটা আজকের ভিডিওতে বলেছি 6.67 × 10⁻11, আর 8টা হচ্ছে তোমার 6400, কিন্তু কিলোমিটারে আছে, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, 10 তার কিউব। বসিটো সে ক্যালকুলেশন করবে, এইটা আসবে। তোমাকে যদি পৃথিবীর ঘনত্ব বার করতে দেয়, তুমি এত দূর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। পৃথিবীর ঘনত্ব বার করার পর তার যদি চাও আর একটা লাইন লিখতে পারো, পৃথিবীর ঘনত্বের মান নির্ণয় বলে আর একটা হেডিং করবে, করে এই লাইনটা লিখে দিয়ে যদি চলে আসো তাহলে তো হয়েই গেল, গল্প শেষ। পৃথিবীর ঘনত্ব নিশ্চয়ই বার করা শিখেছো। কি করেছি আমি এখানে, জাস্ট এম এর জায়গাতে রো ইন্টু ভি বসিয়েছি, রো ইন্টু ভি, ভি বলতে এইটা 4/3 পাই আর কিউব, কাটাকুটি করেছি, করে এই উত্তরটা এসছে 5500 কেজি পার মিটার কিউব। তাহলে এই হচ্ছে তোমার পৃথিবীর ঘনত্বের ইকুয়েশন। আজকের ভিডিওতে আমরা এখানেই আমরা স্টপ করব। নেক্সট ভিডিওতে আমরা কি করব, পৃথিবীর উচ্চতার সঙ্গে যে সম্পর্ক, পৃথিবীর গভীরতায় ঢুকলে অভিকর্ষতায়নের কি পরিবর্তন হবে, অঙ্ক কি কি আছে এর ওপর, এইসব বিষয়গুলোকে নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ডিটেলসে ডিসকাশন করব, তোমাদের যাতে কোনো জায়গাতে কোনো প্রবলেম না থাকে। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।